নমস্কার এবং আদাব। তো আজকে আমরা আমাদের এই যে নতুন প্ল্যাটফর্ম, এটার নাম হচ্ছে মাস্টারমাইন্ড হোমিওপ্যাথি। এখানে আমরা মাস্টার কেন বললাম, এটা হচ্ছে আমরা মাস্টার কি, মাস্টার হচ্ছে ছাত্রছাত্রীদের উপরে অ্যাডভান্স লেভেলে থাকেন। তো এখানে আমরা যারা শিখবো বা জানবো বা নিজেদেরকে পেশাগত দিক থেকে যেভাবে ডেভেলপ করব, আমরা যেন সবার থেকে একটু আলাদা হতে পারি, আমরা যেন একটু এক্সক্লুসিভ হতে পারি, আমরা যেন মানুষকে শেখাতে পারি, বোঝাতে পারি, রোগীদের সেই সাথে সাথে সুস্থ যেন করতে পারি। এই জন্য আমাদের টার্গেট হচ্ছে আমাদের এক একজন এক একটা মাস্টার হওয়া। এই জন্য এখানে আমরা গ্রুপটার নাম রেখেছি মাস্টার মাইন্ড। এক পর্যায়ে আপনারাও অন্যদেরকে যেন শেখাতে পারেন, অন্যদেরকেও যেন বোঝাতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যেন ভালো ট্রিটমেন্ট দিতে পারেন। ব্যাস। বাই দ্য ওয়ে, আজকে আমাদের এই যে ক্লাস, আজকের এই ক্লাসটা একটা মেডিসিনকে নিয়ে আলোচনা হবে, মেডিসিনের জার্নি শিখাবো। তবে তার আগে ছোট্ট একটা কেস দিব। সেই কেস ছোট 2 লাইনের একটা কেস, এই কেস থেকে কিন্তু আমরা এন্ট্রি করব ওই মেডিসিনের ভিতরে। তো কেসটা কি? স্যার 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 মেডিসিনটা কি হতে পারে সেটা আগে উপরে লিখতে হবে কোনটা বলি নাই পদ্ধতি বলি আছে। নাই বলবো। মেডিসিনটা কি হবে আমি বলি নাই, মেডিসিনটা আপনারা গেস করবেন। খুবই সেটা না সিম্পল। তো অন্য কিছু তো। না না আমাকে না না আগে ঠিক আছে না, সেটা না। এবার মেডিসিনটা বলবো না। না, মেডিসিনটা বলবো না। এই 4-5টা মেডিসিন যেগুলো শেখা হয়েছে এর ভিতরেই আছে। তো কেসটা একটু ভালো করে শুনেন। আমার কাছে দুটো ছেলে আসছে। ছেলের বয়স ওই ছেলে দুটোর বয়স কত? একজনের বয়স হচ্ছে 24, আর একজনের বয়স হচ্ছে 22। 22 আর 24। তো দেখুন, এটা কিন্তু আহ, কতদিন হবে, প্রায় মাসখানেক হয়ে গেছে আর কি। মাসখানেক হয়েছে, বা একটু কম হতে পারে, 4-5 দিন কম হতে পারে। তো এবার কি হলো, ওই এর মধ্যে দেখবেন ওই মাঝে মাঝে ওই আর্জেন্টিনার খেলা হচ্ছে, বার্সার খেলা হচ্ছে, ওই যে বিভিন্ন কাপ টাপ খেলা হয়। তো তো একটা ক্লাব আছে, ওই ক্লাবে ওই ভোর রাতে বন্ধু বান্ধব মিলে ওই খেলা দেখে, আর্জেন্টিনার কথা, খেলা বলে কথা। আমরা তো ঘুমাই থাকি, আর ওদের টার্গেট হলো, ওদের এটাই হচ্ছে ওদের জীবনের উপভোগ করার বিষয়, যে রাত যেটাই হোক আর্জেন্টিনার খেলা ব্রাজিলের খেলা হলে দেখবেই। এবার শোনেন কি হলো। ছেলে দুটো এসেছে, ওর মধ্যে একজন হচ্ছে 2 বছরের ছোট, একজন 2 বছরের বড়। তো ঢুকলো, ওরা ক্লিনিকে ঢুকলো। ঢুকেই ভালো করে শুনবেন, আমি বললাম বসেন আপনারা। আচ্ছা, কার কি অসুবিধা বুঝতে তো পারতেছেন না, 2 বন্ধু একসাথে। তো একজন বলল, যে ছোট জন আর কি, বলছে আমারই সমস্যা। আমি বললাম কি বলেন? বলে 2 মাস ধরে মাথা ব্যথা হচ্ছে, 2 মাস ধরে মাথা ব্যথা হচ্ছে। আচ্ছা, তো কোনো ওষুধপত্র বা ডাক্তারের কাছে দেখিয়েছেন? তো বলছে না, ডাক্তারের কাছে যাওয়া হয়নি। তো আমি বললাম এতদিন ডাক্তার দেখাননি, এখন হঠাৎ ডাক্তার দেখানোর চিন্তা মাথায় এলো যে? এতদিন দেখাননি, হঠাৎ কি হলো যে এখন আপনার ডাক্তার দেখাতে হবে? 2 মাস তো ভালোই চলছে তাহলে। রোগী এবার হাসে। আমি বলেন বলেন অসুবিধাটা কি হচ্ছে, কি কারণে আসলেন? যে কোনো একটা কারণ না হলে তো আপনি আসেন নাই। এবার পাশে বসা ওই যে আরেক বন্ধু বলছে, বুঝলেন না, খেলা দেখার পোকা, আগামীকাল ভোরবেলায় খেলার ফাইনাল খেলা আছে। তা ওই খেলা দেখার সময় যদি হঠাৎ ওর মাথা ব্যথা ওঠে তখন কি হবে? এই জন্য সে মূলত আসছে। তো আমি বললাম, ওজা বলল কথা, এটা কি ঠিক? আবারও হাসছে, বলছে হ্যাঁ। হেসে বলছে হ্যাঁ ঠিকই আছে। তা আমি বললাম, তো এতদিন চিকিৎসা করো নাই, এখন তাহলে তোমার এই খেলা দেখার জন্য চিকিৎসাটা করছো? আবার কিছু বলে না, চুপ হয়ে গেল। শেষে আমি বললাম, তাহলে খেলা তো কালকে সকালে, এখন তুমি বলো, তুমি বলো, ওষুধ খেলে তো একটু সময় লাগবে,
যে কোনো একটা ওষুধ খেলে তো একটু সময় লাগে। আজকে হচ্ছে এখন বাজে কয়টা, রাত 8টা, তা কালকে ভোরে খেলা, তাই ওষুধ খেলে তো অন্তত 24 ঘন্টা পার হবে, তারপরে তো তোমার এই ব্যথা যন্ত্রণা যেটা বলো সেটা কমবে, তাই না? ওষুধ খেলে একটু সময় তো দিতে হবে, তাই তাই না? নাকি তোমার ব্যথা হচ্ছে সে 2 মাস থেকে, ওষুধকে তো একটু মানে কাজ তো করতে দিতে হবে। তাহলে দেখা গেল 24 ঘন্টা পার হয়ে গেল, তোমার খেলাও চলে আসলো, তাহলে ওষুধ খেয়ে কি লাভ হলো? এইবার মুখ খুলছে, না না আঙ্কেল থাক, তাহলে ওষুধ দিতে হবে না। আমি বলছি, কেন? তো বলছে, খেলা যদি পার হয়ে যায় ওষুধ খেয়ে তাহলে লাভ কি, আমার তো এখনই কমাতে হবে। এখন মাথা ব্যথা আছে, কিন্তু অল্প, দেখা গেল যে কোনো সময় ধপ করে মাথা ব্যথা বেড়ে যেতে পারে। তা ওই যে দেখা গেল খেলা ওই সময় যদি হঠাৎ করে বেশি হয়, তখন কি হবে? আমাকে আপনি তাড়াতাড়ি এটার ব্যবস্থা করে দেন, তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায় এই ব্যবস্থা আপনি করেন। আমার খেলা দেখতে হবে, আমার খেলা দেখতে হবে, ব্যাস। এবার কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সে নিজের মুখ থেকে এগুলো বলা শুরু করলো, দিস ইজ দ্য কেস। এবার কেসটিকে আরেকটু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো কি, একটা ছেলে এসেছে মাথা ব্যথা, 2 মাস ধরে মাথা ব্যথা হচ্ছে, 2 মাস 2.5 মাস ধরে, তার এই বিষয়ে কোনো হেলদোল নেই। ওটা নিয়ে ওই ওঠে, মাথা ব্যথা হয়, আবার আপনা আপনি থেমে যায়, ওটাকে কোনো পাত্তা দেয় না। এই হলো, ওই কমে গেল, বা দেখা গেল যখন বেশি হয় ওই ডাক্তারের কাছ থেকে একটা মাথা ব্যথার ট্যাবলেট একটা খেলেও চলে গেল, বা কখনো খায় কখনো খায় না, এইভাবেই চলছে। এইবার আজকে হঠাৎ 2 বন্ধুতে আসছে আমার কাছে ওষুধ নিতে। আমার কাছে কেন আসলো, দেখেন প্রশ্নটা এখানেও করবেন, যে এত ডাক্তার বাদ রেখে তুমি আমার কাছে কেন আসলে? এই প্রশ্নের উত্তরটা আমি অবশ্য বলিনি। ও বলল যে আমার এই বন্ধু নিয়ে আসছে, আমার বন্ধু একে নিয়ে আসছে, আমাকে নিয়ে আসছে। আমি বললাম, এই তুমি তো আমার কাছে কখনো আসোনি, ওকে আনলে কিভাবে? বলে, না না না, আমার আম্মা আপনার কাছ থেকে ওষুধ খায়, আমার আম্মা আপনার কাছ থেকে সবসময় ওষুধ খায়, আমি জানি আমার আম্মা কি অসুস্থ ছিল, আপনি তো ভালো করছেন। তো ভাবলাম তাহলে আমিও বন্ধুকে নিয়ে আসলাম। তো ওকে আমি বললাম যে তোমার বন্ধু তোমাকে বলল তুমি চলে আসলে, তখন বলে এই এলাম, তাই বলে একটু হাসি দিল, বললো তাই আসলাম, চলে আসলাম। তো দেখুন এখানে বিষয়টা হচ্ছে, সে খেলা দেখতে চাচ্ছে, আগামীকাল ভোরে খেলা আছে, এই খেলাটা সে উপভোগ করতে চাচ্ছে, এবং তার মাথা ব্যথা এখন অল্প অল্প আছে, তো হঠাৎ করে বেড়ে যায় কমে যায়, এরকম ঘটনা ঘটে, তো এই জন্য সে চাচ্ছে এক্ষুনি ব্যথাটা যেন কমে যায়, তাহলে আমি খেলাটা যেন একেবারে আরামসে দেখতে পারি, দিস ইজ দ্য কেস। এইখানে আমরা আমি এখন এই মুহূর্তে আমি রুব্রিক ধরবো না, আমি এর যে মেন্টাল যে ফিলিং, এইটা থেকে আমি কোন মেডিসিনটাকে আমি মানে এখানে আমি আহ, ধারণা করতে পারি, বা কোন মেডিসিন হবে, কেউ যদি এখানে বলতে চান বলতে পারেন। আর্সেনিক অ্যালবাম স্যার। আমি আচ্ছা, ভেরি বলবো, গুড। আমি হ্যাঁ, বলবো অজয়দা স্যার বলেন। বেলাডোনা। আচ্ছা, এটা আর্সেনিক বেলেডোনা দিলাম, নয় কথা, বেল। হ্যাঁ, আর কেউ বলবেন কিছু? বেলেডোনা হওয়ার কথা। বেলেডোনা। আচ্ছা, আক্তার ভাই কিছু বলেছেন? বেলেডোনা স্যার। বেল। আচ্ছা, আব্দুল মজিদ স্যার আপনি কিছু বলবেন? আচ্ছা, আমি বললাম বেলেডোনা, কারণ বেলেডোনার একটা লক্ষণ আছে, লাফিং হর্ন শুটিং আর কি। আমি হুম হুম হুম। ওই আমি মনে করলাম যে বেলেডোনা হতে পারে। আচ্ছা আচ্ছা, গুড। আর কেউ কিছু? পলাশ দা, ও আজকে আমাদের সুব্রত দা আসে নাই। হুম। স্যার সাপোর্ট দেবো বেলেডোনাতে, এই কারণে যে লাফিং যে মজিদ ভাই বললো। বেল, আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে। আর লাইট শান্তনু দা, বিজনেস আছে। শান্তনু দা আপনার কি মনে হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এবার আলোচনায় যাচ্ছি। তো এখানে দেখুন, মূল বিষয়টা হলো আহ, এই রুগীটার আসলে চাওয়াটা কি। যখন দেখবেন আমাদের কাছে কোনো পেশেন্ট বা রোগী আসে, আমরা কিন্তু আগেই আগেই একটা জিনিস আমরা কোয়ারি করব, সেটা হলো কি, যে আজ কেন এলো,
আজকে কেন এলো, এতদিন আসে নাই, আজকে কেন এলো, এইটা। আর একটা হলো রোগীর আসলে চাওয়াটা কি, এই দুটো জিনিস আপনাকে বুঝতে হবে। রোগী আজকে কেন এলো এবং সে আসলে চাচ্ছেটা কি। সে চাচ্ছে যে এখনই আমার রোগটা যেন ভালো হয়, আর এতদিন আসেনি, আজকে এসেছে। এই কারণ যদি আজকে যদি এটা যদি ঠিক না করতে পারি, তাহলে আমার যে চাওয়াটা, সেই চাওয়াটা আমি পূরণ করতে পারবো না, হবে না। এখানে তাহলে দেখেন, তার মূলত এখানে চাওয়াটা হচ্ছে খেলাটা এনজয় করা বন্ধুদের সাথে। তো বন্ধুদের সাথে খেলাটা যখন এনজয় করে, সেই এনজয় নিয়ে আমাদের একটা সুন্দর একটা রুব্রিক আছে, সেটা কি, মাইন্ড, অ্যামিউজমেন্ট, ডিজায়ার ফর। আমি রুব্রিকটা দিয়ে দিচ্ছি, মাইন্ড, চ্যাট বক্সে সবাই খেয়াল রাখবেন, অ্যামিউজমেন্ট, ডিজায়ার ফর, অ্যামিউজমেন্ট, ডিজায়ার ফর, মাইন্ড, ক্যারিড, ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট। আচ্ছা, দেখেন আমি চ্যাট বক্সে দুটো রুব্রিক দিয়ে দিয়েছি, মাইন্ড, অ্যামিউজমেন্ট, ডিজায়ার ফর, ক্যারিড, ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট। আচ্ছা, এবার আমি একটু রিপার্টারিতে ঢুকতেছি, দেখি এখানে আরেকটা মেডিটেশনের সাথে ডিডি হতে পারে, এই জন্য আমি আগে একটু দেখে আসি। সেটা হচ্ছে, স্যার এখানে আরেকটা রুব্রিক হবে না? নেবো নেবো নেবো, দাঁড়ায় একটু অপেক্ষা করেন। আমি অলরেডি দুইটা রুব্রিকের মধ্যে একটা মেডিসিন ডিডি হয়ে যাচ্ছে, এখানেই আমাদের মেডিসিন আসলে চলে এসেছে। তারপরে আমি বলছি, আচ্ছা আচ্ছা, এখানে আমরা কি রুব্রিক নিলাম, অ্যামিউজমেন্ট, ডিজায়ার ফর, আর হচ্ছে কি আরেকটা কি ধরলাম যেন, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট আর টকিং বিজনেস অফ। না আমার না ব্যথা না যদি না কমে তাহলে ওষুধ খেয়ে কি লাভ? এখানে না একটা না কথা ওটা, বলছেন না স্যার? না 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 ওটা বলে নাই ওভাবে, ওটা একটু সেরকম বলবেন। কিছু বলে নাই। ওখানে শুধু সে হেসেছিল, আর এতদিন কেন আসে নাই, তখন সে আসে নাই ওই ভাবে যে কমে যাচ্ছে, এই একটু হচ্ছে বাড়ছে, আপনা আপনি কমছে, বা মাঝে মাঝে একটা দুটো ওই ট্যাবলেট কিনে খাচ্ছে, এইভাবে সে 2 মাস কিন্তু পার করে আসছে, অতটা না গুরুত্ব স্যার, ওই দেয় যে না। আপনি বললেন না যে ওষুধ খেলে তো এখানে 12 ঘন্টা সময় লাগবে, তো ও তখন বললো না যদি 12 ঘন্টা সময় লাগে তাহলে আমার ওষুধ খেয়ে কি লাভ? ও আচ্ছা আচ্ছা, তাহলে ওষুধ খেয়ে, হ্যাঁ ঠিক, খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। ঠিক আছে, নিলাম টকিং বিজনেস অফ, ওকে, ভেরি গুড, টকিং বিজনেস অফ, সুন্দর কথা বলেছেন, মাইন্ড, টকিং বিজনেস অফ, KING, টকিং বিজনেস অফ, বিজনেস অফ, হ্যাঁ, টকিং বিজনেস অফ। আচ্ছা, দিয়ে দিয়েছি টকিং বিজনেস অফ। আর একটা রুব্রিক নিতে হবে, সেটা হচ্ছে কি, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো, আর একটা হচ্ছে এই যে দিলাম ফ্রিবুলাস। এই ফ্রিবুলাসটা কেন নিলাম, ফ্রিবুলাস নিলাম এই কারণে, যখন একজন মানুষের কোনো রোগ থাকে, কোনো অসুবিধা থাকে, তখন সে সেটাকে স্বাভাবিকভাবে, যখন সুস্থ সুস্থ মস্তিষ্কের মানুষ হবে, তখন কিন্তু সে চাইবে আমার শরীরে যে রোগটা আছে এটা যেন তাড়াতাড়ি চলে যায়, বা এই রোগটা যেন আমাকে কোনো হ্যারাস না করে। এই জন্য যে কোনো ধরনের রোগ ওরা শরীরে পাত্তা দেয় না। কিন্তু দেখবেন কিছু কিছু মানে মানুষ আছে, রোগ হয়েছে, আরে থাক না, আমাকে ওই রকম তো ডিস্টার্ব করতেছে না, হ্যাঁ, এই যে উঠছে, আবার তো এমনি অটোমেটিক চলে যাবে, তো এর জন্য এত দৌড়ঝাঁপ করে লাভ কি। এই যে এক টাইপের মানুষ আছে, হচ্ছে হচ্ছে আবার চলে যাচ্ছে, এই জন্য এটাকে পাত্তা দিচ্ছে না। আচ্ছা, তাহলে এখানে এই জন্য রুব্রিকটা নিলাম ফ্রিবুলাস। ফ্রিবুলাস মানে কি, ফ্রিবুলাস মানে হচ্ছে নট সিরিয়াস,
নট সিরিয়াস অ্যাবাউট হিজ ডিজিজ, মানে তার রোগ নিয়ে অতটা সে সিরিয়াস নয়। আর এখানে আর একটা কি, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট, বা এই লাইট ডিজারও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের মেডিসিন কি এসেছে? তাহলে আমাদের মেডিসিন এসেছে বেলোডোনা। ব্যাস, দিস ইজ বেলোডোনা। এবার প্রশ্ন এখানে, বেলোডোনা তো সিলেকশন হলো, কাজ তো আরও বাকি আছে। এবার এই রোগীকে বেলোডোনা আমি কত দিব সেটা কিন্তু জানতে হবে। দেখা গেল সারা পথে দৌড়াদৌড়ি করলেন, খেয়া ঘাটে বলে, খেয়া ঘাট বলে না, খেয়া ঘাটে এসে গড়াগড়ি করলেন, লাভটা কি? সারা পথে দৌড়াদৌড়ি, খেয়া ঘাটে এসে আপনি খেয়াটা ফেলেন না, ওপরে এখন পার হতে পারলেন না, সব কিছু ঠিকঠাক আছে। এই জন্য বলে সারা পথে দৌড়াদৌড়ি, খেয়া ঘাটে গড়াগড়ি। আমার মেডিসিন এত কষ্ট করে সিলেকশন করলাম, এখন একে কত পটেন্সি দিব সেটা যদি না জানেন, ওষুধ দিয়ে কাজ হবে না। এই জন্য আমাদের এই প্ল্যাটফর্ম, যে হাতে কলমে শেখানো হবে, A to Z সবকিছু শেখাবো। এবার কে বলতে পারেন এই রোগীকে বেলোডোনার কত পটেন্সি দিতে হবে? এবার আপনারা বলেন। আমি কি বলবো স্যার? অজয়, হ্যাঁ, আপনারটা আপনি বলেন। হ্যাঁ, 30। 30। ওকে, আমি লিখে রাখতেছি 30। অজয় দা 30। আর কেউ? 30 স্যার। 200 200 কে বললো? স্যার আমি। ও, পলাশ দা 200, তাই না? আচ্ছা, 200। আচ্ছা, আক্তার ভাই 30, তাই না? আর কেউ কিছু বলবেন? স্যার আর 1M। কেউ? অনেম, তাই না? আচ্ছা, নির্মল দা হচ্ছে অনেম। অনেম, ওকে। আর কেউ নাই, তাই না? আব্দুল ভাই কিছু বলবেন? মাথা ব্যথা রোগীকে কত পটেন্সিতে মেডিসিন আমরা চার্জ করি? যেহেতু ইয়াং ছেলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে এবং তার ভাইটাল ফোর্স স্ট্রং। আপনার মাইক্রোফোনটা কাছে নিয়ে বলেন, শোনা যাচ্ছে না ভালো। আচ্ছা, যেহেতু তার হুম। ভাইটাল ফোর্স অনেক স্ট্রং আর কি, ইয়াং ছেলে, তো হুম। সেই ক্ষেত্রে আমরা হায়ার পটেন্সি ভাবতে পারি, বাট আমি মনে করি যে লোয়ার পটেন্সি থেকে শুরু করা ভালো। হুম, আপনি কত দিতেন সেটা বলেন। 30 দেওয়া যেতে পারে। 30, তাই না? আচ্ছা, এবার তাহলে আমি এই সমস্যাগুলোর সমাধান আমি করে দিচ্ছি, এই জটগুলো আমি খুলে দিচ্ছি। সব সময় খেয়াল রাখবেন কি, যে যখন দেখবেন যে হায়ার লেভেলে আছে আপনার মেন্টাল প্যাথোলজি, তাহলে মেডিসিনটাও হবে হায়ার লেভেলের। আর যখন দেখবেন যে আপনার ডিজিজ বা রোগ এইটা আছে হায়ার লেভেলে, মেন্টাল কন্ডিশন না, মেন্টাল ফিলিং না, ডিজিজ আছে হায়ার লেভেলে, তখন দিতে হবে লোয়ার পটেন্সি। আর এই রোগীটার মেন্টাল কন্ডিশনটা কেমন আছে, মেন্টাল স্টেটটা এখন সে কী চাচ্ছে? সে এখন চাচ্ছে যে আমার তাড়াতাড়ি এটা সারতে হবে, তাড়াতাড়ি। তার মানে কি, ওর মেন্টালি ও কিন্তু স্ট্রেংথ আছে, ঠিক আছে? এবং এখানে খেয়াল করবেন আরেকটা জিনিস, যখন এমনি আমি একটা সহজে একটা টিপস দিয়ে দিচ্ছি আপনাদের, যখন দেখবেন এগুলো তো আছে, এগুলোর পরেও আরও কিছু কিছু বিষয় আছে যেখানে আপনার এত কিছু যাচাই বাছাই করা লাগবে না। যেমন কিনা, যদি মাথা ব্যথা করে বেশি, যদি পেট ব্যথা বেশি করে, যদি দাঁতে ব্যথা প্রচণ্ড হয়, এই 3টে পয়েন্ট যদি পান, মাথা ব্যথা, দাঁতে ব্যথা, পেটে ব্যথা, 3টে জায়গার ব্যথা যদি দেখেন যে প্রচণ্ড ব্যথা, চোখ বন্ধ করে আপনি 200 দিবেন। 200 দিবেন, 15 মিনিট পর 2টো ডোজ, আর কিচ্ছু করা লাগবে না, প্লাসিবো দেবেন। মেডিসিন সিলেকশন হলে দেখবেন হয়ে গেছে, কাজ হয়ে গেছে। তাহলে এই রোগীকে চার্জ করা হয়েছিল বেলোডোনা 200, 2টো ডোজ দিব, আর একটা ডোজ অপেক্ষা করব। ভালো করে শুনেন, এই ওষুধের প্রয়োগটা হলো গুরুত্বপূর্ণ ব্যাপার। 2টো ডোজ আপনি দিবেন, 200-এর 2টো ডোজ কতক্ষণ পর পর? 15 মিনিট পর পর দেওয়ার পরে এবার আপনি আরও 15 মিনিট অপেক্ষা করবেন। যদি দেখেন যেন কাজ হয় নাই, তাহলে ওই যে আরেকটা ডোজ বাকি আছে 3টা ডোজের, ওটাও মারবেন। আর যদি দেখেন যে 3টা ডোজ মারতে হয়নি, 2টো ডোজেই অ্যাকশন শুরু হয়ে গেছে, ব্যথা কমা শুরু হয়ে গেছে, আর ওই থার্ড ডোজটা দিবেন না। থার্ড ডোজটা আপনি দিবেনই না, দিলেই কিন্তু কেস একেবারে কেসিয়ে যাবে, তাহলে কিন্তু আর ভালো হবে না। ওই জন্য একটা দেওয়ার পর দ্বিতীয়টা দিলেই দেখবেন অনেক ক্ষেত্রে রোগী ঘুমিয়ে গেছে,
তাহলে বুঝবে যে ওষুধ আর দেওয়া যাবেই না। কে জানো কি করলো, ও আচ্ছা আচ্ছা, পলাশ দা মনে হয় ওনার ওই ছেলেকে ঘুমায় গেছে, ঘুম থেকে ডেকে ডেকে উঠায় ওষুধ খাওয়াইছে। না না না, ঘুম থেকে জাগিয়ে কখনো ওষুধ খাওয়াবেন না, ওই সময় তার হিলিংটা হচ্ছে, কখনোই ডিস্টার্ব করবেন না। হোমিওপ্যাথি এটা কিন্তু একটা বড়, এখানে একটা বড় বিষয়। যখন রোগী ওষুধ খেয়ে ঘুমিয়ে যাবে কখনোই ডাকবেন না, ডিস্টার্ব করবেন না, ওর ভিতর তার হিলিংটা হতে থাকে। তো দেখুন বেলেডোনার এই যে প্রেসক্রিপশনটা এখানে আমরা কিভাবে করলাম, আরেকটা জিনিস দেখেন, এর পাশাপাশি আরেকটা কেস আছে। একটা ছেলের দাঁতে ব্যথা, প্রচন্ড দাঁতে ব্যথা। আচ্ছা, কি সমস্যা? দাঁতে ব্যথা। কয়দিন ধরে হচ্ছে? 1 সপ্তাহ ধরে। 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে। তো জিজ্ঞাসা করলাম যে 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে, এখনো এতদিন পরে? বলছে এতদিন তো একটু কম কম ছিল, খেতে পারছিলাম, এই কালকে থেকে বেশি হয়েছে, কালকে থেকে এমন ব্যথা খেতেই পারতেছি না, আর খেতেই পারছি না। দিস ইজ দ্য কেস। এইখানে এসে কিন্তু আপনার বুঝতে হবে যে এইখানে রোগীর চাওয়াটা কি। এতদিন কোনোভাবে চলছিল, কিন্তু এই যে এই কালকের থেকে, গতকাল থেকে আর খেতেই পারছে না। দেখুন এখানে অনেকে আছেন, পুরনো ডাক্তারবাবু আছেন আমাদের এখানে, হুট করে কিন্তু মনের মধ্যে একটা রুব্রিক কিন্তু ক্লিক করে যাবে মাথায়, সেটা কি? খেতেই পারছে না, খেতেই পারছি না, তার মানে কি? খাওয়া বন্ধ হয়ে গেছে, ডেলুশন সিজে ঢুকে যায়। না না না, ডেলুশন সিজে যাওয়া যাবে না। তাহলে এবার আপনি জিজ্ঞাসা করেন যে খেতে পারছেন না, তাহলে কিভাবে চলছেন? বলছে ওই খাচ্ছি কোনো মতে, এক গ্রাস খাচ্ছি, 2 গ্রাস খাচ্ছি, কিন্তু পেট ভরে খেতে পারছি না। দেখেন এখানে একটা বিষয় দেখেন, এতদিন সে চিকিৎসা করেনি, এটাকে ওইভাবে ওটা নিয়ে অত ভাবেনি, দাঁতে ব্যথা হয়েছে, ওই হচ্ছে অল্প অল্প অল্প, যেই বেশি হয়ে গেল তখন সে আপনার কাছে আসলো। এবার আপনি প্রশ্ন করবেন যে এই যে বেশি যদি না হতো, এই যে বললেন যে কালকের থেকে বাড়াবাড়ি, এই বাড়াবাড়িটা না হলে কি আপনি আসতেন আমার কাছে? তখন দেখবেন একটু মুচকি হাসি দেবে। তাহলে কি আর আসতাম? তাহলে তো আশাই হতো না। তার মানে কি? ওকে এখন এই রোগ ওকে টেনে নিয়ে চলে আসছে। ভালো একটা জিনিস মনে রাখবেন, বেলেডোনার যে পেশেন্ট, বেলেডোনার যে রোগীরা, এরা কি হয় জানেন? সুন্দর একটা টিপস দিচ্ছি, ভালো করে শুনে রাখেন। বেলেডোনার রোগীরা দেখবেন অনেক সময় মনে করেন আপনার কাছ থেকে একটা বিষয়ে চিকিৎসা নিচ্ছে, মাথা ব্যথার নিচ্ছে, পেট ব্যথার নিচ্ছে, জ্বরের নিচ্ছে, যে কোনো একটা জিনিসের নিচ্ছে। এবার ও এক সময় আপনাকে বলবে, ডাক্তার সাহেব বা ডাক্তারবাবু, আমাকে একটা ডোজ ওষুধ একটু বেশি দিয়ে দেবেন। আমি, কেন? দেন না, ওই ডোজটা আমি এখন খাবো না, ওইটা আমি নিয়ে রেখে দিব। আমি বলছি, এটা কিরকম কথা? আপনার রোগ নাই, আপনি নিয়ে ঘরে রেখে দিবেন কেন? তো বলছে ওই যখন বাড়বে তখনই আমি খেয়ে নিব, যদি না হয় তাহলে আমি খাবো না, যখনই হবে তখনই আমি খেয়ে নিব, ব্যাস। এই ধরনের রোগীদের দেখেন আপনি কিভাবে এটাকে ভাববেন, ফিলিংটা কেমন হবে? ফিলিংটা হবে যে যখনই তার রোগ যন্ত্রণা বাড়বে তখনই ওষুধের কথা মনে হবে, যখন রোগ থাকে না তার ওষুধের চিন্তাও থাকে না, ওই জন্য ওষুধটা কাছে রাখে সে। যে যদি মনে করেন রাতের বেলা হঠাৎ করে মাথা ব্যথা শুরু হলো, দাঁত ব্যথা শুরু হলো, তখন তো আমার কাছেই ওষুধটা আছে, তাই না? তখন তো আমি ওষুধটা খেতে পারবো। আর ওই রাতের বেলায় তখন আমি যাব কোথায়? এই জন্য তাছাড়া ডাক্তারবাবুকে সবসময় পাওয়া যায় না, দেখা গেল কোন সময় কোথায় থাকে, তার থেকে ওটা আবার কাছে রেখে দিলাম, অসুবিধাটা কি আছে? তো এই হচ্ছে রোগীর ফিলিং। তো এখানে আমরা কি ভাবতে পারি, এই যে আগে ঘরে নিয়ে ওষুধ নিয়ে রেখে দেয়, তাহলে এই ক্ষেত্রে আমরা এই রোগীকে আমরা কিভাবে জাজ করতে পারি বলেন তো? এরা হচ্ছে সেন্সিটিভ অল্টারনেটিং উইথ ইনডিফারেন্স। যখনই রোগ ব্যথা থাকবে তখনই ডাক্তারের কথা স্মরণে রাখবে, ওষুধের কথা স্মরণে রাখবে, একটু রোগ ভালো হয়ে গেলে আর ওষুধের কথা কোনো মনেই থাকবে না। দিস ইজ বেলেডোনা, দিস ইজ বেলেডোনা, মনে রাখবেন। এই জন্য এরকম কিছু কিছু
এখানে কিন্তু কষাস ধরবেন না যে ওষুধটা আগে ঘরে নিয়ে রেখে দিল, না, এটা কষাস না, এটা কষাস না, তাহলে সে সব বিষয়ে সবসময় কষাস হতো না, সে তো ফ্রিবুলাস। বেলেডোনার রোগীরা দেখবেন আপনার সাথে যখন কথা বলবে ও হচ্ছে সবসময় হালকা ফুলকা মুডে কথা বলবে, এর ভিতরে কোনো গভীর কোনো কিছু পাবেন না, এর সব সময় হচ্ছে হালকা ফুলকা, বন্ধুদের সাথে আড্ডাবাজি করবে, হ্যাঁ, মাস্তি লেভেলে থাকবে, হ্যাঁ, কোথায় আড্ডাবাজি আছে, কোথায় খেলাধুলো আছে, কোন জায়গায় পার্টি আছে, কোন জায়গায় পিকনিক আছে, সবসময় সে আগে ছুটে। এইবার যদি কোনো একটা রোগ হয়, যদি কোনো একটা সমস্যা হয়, এইবার যদি অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর কাছে যায়, তখন বলে যে ওকে হসপিটালে একটু ভর্তি হতে হবে, এইবার রোগী কিন্তু কোনোভাবে রাজি হবে না, ও হসপিটালে ভর্তিই হতে যাবে না। কেন? অসুবিধাটা কিসে? না, আমি এখানে থাকবো না, এই হসপিটালে ভর্তি হতে হলে ভর্তি করলে আমার 4-5 দিন বা 3-4 দিন আমাকে আটকায় রাখবে, আমি এজন্য থাকবো না, এর থেকে আমি বরং ওই আমাদের পাড়ায় অমুক ডাক্তার আছে তার কাছ থেকে আমি ওষুধ খাবো, কিন্তু এর জন্য আমি হসপিটালে ভর্তি হতে চাই না। কোন সমস্যা? দেখা গেল হাতে একটা টিউমার হয়েছে, বা একটা আসিল হয়েছে, বা অন্য কোনো সমস্যা হয়েছে, এখন ডাক্তারের কাছে দেখালো, মা বাবার টেনশন বেশি, তো দেখা গেলো বাচ্চার বয়স 10 বছর 12 বছর, ডাক্তার কাছে নিয়ে গেলো যে ডাক্তার সাহেব এই যে টিউমার হয়েছে, এই টিউমার থেকে অনেক সময় ক্যান্সার হতে পারে, দেখেন তো কি করা যায়। তখন বলছে এটা ছোট একটা অপারেশন, এ করে দিব, আর হসপিটালে 2 দিন থাকলে হয়ে যাবে বা 1 দিন থাকলে হয়ে যাবে, ও হসপিটালে ভর্তি হবে না, হসপিটালে ভর্তি হবে না। কারণ কি দেখেন, এখানে ফিয়ার ডক্টর তো আছেই, ফিয়ার ইনজুরি আছে, সেটা নয় না ধরলাম, কিন্তু মূল কথা হলো তাকে ওই বেডে আটকায় ফেলবে, ওখানে সে 2 দিনের জন্য অ্যারেস্ট হবে। আমরা দেখি না যে হাজতে নিয়ে যায় মানুষকে ধরে কোনো একটা অফেন্সের জন্য, 1 দিন 2 দিনের জন্য আটকায় রাখে, তারপরে ছেড়ে দেয়, ওই 2 দিন পুরো তার জানটা বের হয়ে যায়, দম বন্ধ হয়ে আসে। তাই এখানেও হসপিটালে আটকে থাকা মানে কি, তার বন্ধুদের সাথে মিশতে পারবে না, আড্ডাবাজি চলবে না, ঘুরতে যাওয়া হবে না, ওই ফোনে চ্যাট করা হবে না, ফেসবুক করা হবে না, সব দিক থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে, তার মানে সে একেবারে কি হয়ে যাবে, বন্দী হয়ে যাবে। এই জন্য তার মধ্যে একটা কাজ করে যে ফিয়ার অ্যারেস্টেড অফ বিং, এই জন্য সেই অ্যারেস্টের ভয়ে সাধারণত ওই বড় কোনো ডাক্তারের কাছে গিয়ে এই এই অপারেশন টন এইগুলো সে পছন্দ করে না, এগুলো থেকে সে দূরে থাকে। তাহলে আমরা বেলেডোনার এই যে সুন্দর দুটো কেস দেখলাম, এবার বেলেডোনার দেখেন, বেলেডোনাকে আমরা জানি এটা একটা পলিক্রেস্ট মেডিসিন, এবং আমাদের চেম্বারে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে 10 জন যদি রোগী আসে 10 জনের মধ্যে 4 জনই বেলেডোনা হবে, 4 জন মিনিমাম, চোখ বন্ধ করে। বইতে দেখবেন লেখা হয়েছে বা অনেক বইতে লেখা আছে যে ক্লিনিকে 40% রোগী, 40 থেকে 50% রোগী বেলেডোনার হয়, বেলেডোনার হয়ে থাকে। কারণ কি? বেশিরভাগ দেখবেন বেলেডোনার রোগীরা কি করে, এদের মধ্যে দুটো জিনিস কাজ করে, যে একটু রোগ হয়েছে এর জন্য কি ওষুধ খাওয়া লাগে, হয়েছে না একটু মাথা ব্যথা এর জন্য ডাক্তার কাছে যাব, এতগুলো টাকা খরচ করা লাগবে, দূর, ওর মাথা ব্যথা তো এখন উঠছে, ঘন্টাখানেক বা বিকেল বেলা চলে যাবে, আসলেই চলে যাচ্ছে, এর জন্য সেটাকে পাত্তা দিচ্ছে না। কি কারণ? যে ডাক্তার কাছে গেলে 1 গাদা টাকা খরচ, গেলেই টেস্ট করতে দিতে পারে, বা দেখা যাবে ভিজিট দিতে হবে 1000 টাকা, পয়সা খামাখা খরচ করার দরকার আছে। তার মানে কি, সে এখানে বিজনেস মাইন্ডেড, টকিং বিজনেস অফ, মানে সে ডাক্তারের কাছে যাবে না এই জন্য টাকা খরচের ভয়, 1। 2 হচ্ছে সে এই রোগটাকে কত বেশি জোরালো মনে করে, কারণ জোরালো মনে করে না এই কারণে এই আছে আবার ঠিক হয়ে যাচ্ছে, বা যদি বেশি হয়, যদি কাজের একটু ডিস্টার্ব হয়, একটা নাপা খেয়ে নিলাম, হয়ে গেল। তা এর জন্য আমি ডাক্তারের কাছে গেলে আমাকে এমআরআইটাই কত কিছু ধরাই দিতে পারে, দরকার কি? আমি অত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, অত ঝামেলা, অত ঝামেলা, তার মানে কি লাইট ডিজায়ার, যে ঝামেলাকে এড়িয়ে চলে, যে কোনো ধরনের ঝামেলা হতে পারে, তখন বুঝবেন সে লাইট ম্যানার পছন্দ করে। লাইট ম্যানার কি? হালকা ফুলকা। যখন দেখবেন বেলেডোলার পেশেন্টদের একটু কাজের দায়িত্ব যদি একটু বেশি চাপায় দেন, ও দেখবেন অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তার মানে কি ও কখনো ওয়েট নিতে চায় না। কি সেটা? যে কোনো রকমের দায়িত্ব হতে পারে, যে কোনো ধরনের ফিজিক্যাল ইয়ে হতে পারে, মানে কাজের প্রেশার হতে পারে, মেন্টালি হতে পারে, এগুলো সে মোটেও নিতে চায় না, সে সবসময় হালকা ফুলকা, সে ঘুরে বেড়াবে। দেখবেন বেলেডোনার রোগীরা, ওদেরকে যদি আপনি কোনো কাজে নেন,
কাজ করে যেন তেন, গল্প করে বেশি, এই একটু ওদিক হেঁটে গেল, ওই একটু ওদিক হেঁটে গেল, এই ওরা এক জায়গায় ওইভাবে আটকে থাকা কখনো পছন্দ করে না। ওরা সবসময় লাইট ম্যানারে থাকতে চায়, লাইট ম্যানার, লাইট, ব্যাস। এইবার বেলেডোনার আমরা কিছু ক্লাসিক্যাল দিক দেখে নেব। ক্লাসিক্যাল দিক দেখে তারপরে আমরা মাইন্ডে যাচ্ছি। ক্লাসিক্যাল দিকটা কি এবার আমি একটু বলি, আপনারা খাতায় 2-1টা পয়েন্ট ঝটপট যেটা বেশি গুরুত্ব মনে করবেন সেটা লিখে ফেলবেন, যেটা বেশি গুরুত্বপূর্ণ মনে হবে সেটা আপনি লিখবেন, আর যেটা মনে হবে না সেটা ছেড়ে দেবেন। আমরা ক্লাসিক্যাল যে ইয়েগুলো আমরা মেডিকেলটা যেগুলো আমরা দেখেছি সেগুলো একটু সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা হলো কি, 1 নাম্বার, বেলেডোনার রোগগুলি হঠাৎ উপস্থিত হয়, কিছুক্ষণ থেকে আবার চলে যায়। বেলেডোনার রোগগুলি হঠাৎ উপস্থিত হয়, কিছুক্ষণ থেকে আবার চলে যায়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এটা, কেন বলছি আমি বলে দিচ্ছি। অ্যাকোনাইটের রোগগুলো হঠাৎ উপস্থিত হয়, হঠাৎ করে যাবে না, হঠাৎ করে যাবে না, যদি যায় বড় অঘটন ঘটিয়ে চলে যাবে। বেলেডোনা তো কিছুক্ষণ পরে আস্তে আস্তে কমে যায়, আবার ঠিক হয়ে যায়, কিন্তু অ্যাকোনাইট হঠাৎ করেই আসবে, কিন্তু পুরো ঝড়ে তছনছ করে দিয়ে চলে যাবে। অ্যাকোনাইটের রোগীরা ওই জন্য দেখবেন সে মৃত্যু ভয়টা বেশি ওর ভিতরে, মৃত্যু ভয়, ওরে আমি মরে যাব, টাইম বলে দেয়, আমি এই টাইমে মরে যাবো, তোরা সবাই এক জায়গায় আয়, সব কাছে আয়, আমার অমুক জায়গায় ব্যাংকের এই চেক আছে, এই বই চেক বইটা এটা দিয়ে টাকা টাকা তুলে নিস, অমুক জায়গায় সব কিছু আছে। এটা হচ্ছে অ্যাকোনাইট। একেও কিন্তু হঠাৎ করে আক্রমণ করে, কিন্তু সে মনে করে কি আমি আর বাঁচবই না, আমি মরেই যাব, আত্মীয় স্বজনকে ডাকাডাকি শুরু করে। কিন্তু বেলেডোনার মধ্যে এটা নেই, বেলেডোনার মধ্যে এই ভয়টা নেই যে আমি এক্ষুনি মরে যাচ্ছি, সবাই আসো। কিন্তু হ্যাঁ, বেলেডোনা তার যখন প্রচণ্ড শারীরিক কষ্ট হয় তখন সে মনে করে কি যে উফ এত কষ্ট, এর থেকে মরে গেলে বেঁচে যেতাম, এর থেকে মরে গেলে বেঁচে যেতাম। কিন্তু ওইভাবে বলবে না যে আমি মরে যাচ্ছি, ওরে তোমরা সবাই কাছে আসো, আমি এই 10টার সময় মরে যাব। একেবারে ডেথ প্রেজেন্টিমেন্ট অফ, একেবারে ইসে লেখা, কি বলে অ্যাকোনাইটে লেখা আছে ডেথ প্রেজেন্টিমেন্ট, টাইম ধরে, সময় ধরে, বার ধরে উল্লেখ করে বলে সিঙ্গেল অ্যাকোনাইট। কিন্তু বেলেডোনা ওইভাবে টাইম ধরে কিছু বলবে না, বরং সে নিজে নিজে ভয় পাবে, যে ভয় পাবে না, সে ভাববে যে এর থেকে মরে যাওয়া ভালো, এর থেকে মরে যাওয়া ভালো। এই জন্য দেখবেন বেলেডোনার রুব্রিকটা হচ্ছে ওই ফিয়ার দিয়ে না, ওখানে আছে মাইন্ড, ডেথ, ডিজায়ার্স, অ্যাঙ্গুইশ ফ্রম। এখানে কিন্তু ফিয়ার নেই, ফিয়ার আছে অ্যাকোনাইটে, কিন্তু বেলেডোনাতে ফিয়ার না, ডাইরেক্ট লেখা আছে মাইন্ড, ডেথ, ডিজায়ার্স, অ্যাঙ্গুইশ ফ্রম। এটা হচ্ছে বেলেডোনা। আমি লিখে দিচ্ছি, বেলেডোনা যেহেতু আলোচনা আছে, বেলেডোনার রুব্রিকটা তো অবশ্যই দিতে হবে। মাইন্ড, মাইন্ড, ডেথ, DEATH, ডেথ, ডিজায়ার্স, death, desires, anguish from, death, desires, anguish from, ব্যাস হয়ে গেল, দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, মাইন্ড, ডেথ, ডিজায়ার্স, অ্যাঙ্গুইশ ফ্রম। এখন অ্যাঙ্গুইশটা কি, হোয়াট ইজ অ্যাঙ্গুইশ, হোয়াট ইজ অ্যাঙ্গুইশ লিখে নে, এটা লিখে নিতে পারেন। অ্যাঙ্গুইশ ইকুয়াল টু সিভিয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিস্ট্রেসিং, সিভিয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিস্ট্রেসিং, এটাকে বলে অ্যাঙ্গুইশ, মানে প্রচণ্ড শারীরিক এবং মানসিক যন্ত্রণা, কষ্ট, এটাকে অ্যাঙ্গুইশ বলে। অ্যাঙ্গুইশ যখন হবে দেখবেন মুখে এত কষ্ট পাচ্ছে, ও ওরে আর বাঁচতেছি না, উফ কি পেটে ব্যথা, মানে এমনভাবে চোখে মুখেই তার একটা কষ্টের ছাপ আপনি দেখতে পাবেন, তখন আপনি অ্যাঙ্গুইশ নেবেন। অ্যাঙ্গুইশ কিন্তু অবজারভেটিভ রুব্রিক, আপনি চোখে মুখে যদি এরকম কোনো কষ্টের ছাপ যদি না পান, অ্যাঙ্গুইশটা নিতে পারবেন না, ধরবেন না। তাহলে এটা হচ্ছে আপনার বেলেডোনার মধ্যে দেখবেন, কিন্তু অ্যাকোনাইটের মধ্যে কিন্তু এই অ্যাঙ্গুইশটা নেই, ওর মধ্যে আছে ভিআর, ওরে বাবা, ওরে বাবা আমি এক্ষুনি মরে যাবো, ওরে তোরা আয় আয় আয়, এই আমি 10টার সময় মরে যাবো, এই যে চেক অমুক জায়গায় চেক বই রাখা আছে,
অমুক অমুক ব্যাংকে আছে, এই আছে, তোরা এগুলো সব নিয়ে নিস, এই আমি গেলাম, এইটা হচ্ছে অ্যাকোনাইট। ঠিক আছে, তাহলে এবার বেলেডোনার আমরা আরেক পয়েন্টে যাচ্ছি। স্যার আচ্ছা, স্যার আমার একটু প্রশ্ন, স্যার একটু প্রশ্ন। অ্যাঙ্গুসটা কি বললেন? সিভিয়ার, সিভিয়ার কি বললেন? সিভিয়ার, সিভিয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিস্ট্রেসিং। ফিজিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল, মেন্টাল ডিসকমফোর্টও দিতে পারেন। সিভিয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল মেন্টাল ডিসকমফোর্ট অথবা ডিসকমফোর্ট। ডিসকমফোর্ট, হ্যাঁ ডিসকমফোর্ট বা ডিস্ট্রেসিং যে কোনো একটা দিলে হবে। আচ্ছা, এবার পরের পয়েন্টে আসি। বেলেডোনার বেলেডোনার উত্তাপ মানে হিট, শরীরে যে গরম হয়, বেলেডোনার হিট বা উত্তাপ একটি অস্বাভাবিক জিনিস। বেলেডোনার হিট বা উত্তাপ হচ্ছে অস্বাভাবিক জিনিস, এটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ সিমটম। মানে এর হিট হচ্ছে মারাত্মক, প্রচণ্ড হিট ওঠে শরীরে। জ্বর হলে দেখবেন পুরো আগুনের মতো, মাথাটা পুরো আগুনের মতো, কাঁচা রুটি বেলে দিলে মনে হয় সিদ্ধ হয়ে যাবে। আর যত নিচে যাবেন দেখবেন তত আস্তে আস্তে ঠান্ডা। বেলোডোনার দেখবেন মাথা, এই শুধু মাথাটাই গরম, আর এই যে শরীরের কোমরের নিচ থেকে দেখবেন তুলনামূলকভাবে ঠান্ডা, পায়ের তলে দেখবেন আরো ঠান্ডা। দিস ইজ বেলোডোনা। আচ্ছা, এই যে দুটো পয়েন্ট বললাম, এরপরে আসেন আলো, শব্দ এবং ঝাঁকুনি, এই তিনটে জিনিস মনে রাখবেন। লাইট, সাউন্ড, জার্কিং। অর্থ কি? আলো, শব্দ এবং ঝাঁকুনি, এই তিনটে জিনিস বেলোডোনা মোটে সহ্য করতে পারে না। বেলোডোনার যদি জ্বর হয়, ও এই তিনটে জিনিসকে খুব সেন্সিটিভ হয়ে পড়ে। মানে শরীরে তো ব্যথা থাকে, তখন জ্বর হলে ওই ঘরে সে লাইট জ্বালাতে দিবে না, চোখে লাগে। আচ্ছা, তারপরে কি? পাশে কেউ শব্দ করতে পারবে না, জোরে কথা বললে ওর কানে লাগে। আর একটা কি? ঝাঁকুনি। মনে করেন ও যদি কোনো ওই সময় গাড়িতে যায়, প্রচণ্ড কষ্ট হয় বেলোডোনার, কারণ ওই সময় ঝাঁকুনিতে মাথাও ব্যথা প্রচণ্ড আকারে বেড়ে যায়। এটাও কিন্তু বেলোডোনার একটা প্যাথোলজিক্যাল সিমটম বললাম। তারপরে আসেন, বেলোডোনার একটা পছন্দ আছে। পছন্দ হলো কি? ও কিন্তু খেয়াল করবেন, কিছু কিছু মানুষ আছে দেখবেন ওই লেবুর শরবত খুব পছন্দ করে, কমলার শরবত, লেবুর শরবত, লেবনাইড যেটা, ওই যে ইউরোকোলা টোলা কি আছে না, একটু টক টক লাগে, দেখবেন বেলোডোনার রোগীরা ওইটা বেশি কিনে খেতে পছন্দ করে। বেলোডোনার রোগীরা লেমনেড জাতীয় জিনিসগুলো একটু পছন্দ, ব্যাস। আচ্ছা, আর কি বললাম? বেলোডোনার রোগীরা শীত কাতর, এরা গায়ে একটু গরম কাপড় চোপড় দিয়ে রাখতে চায়। কখন? যখন দেখা যায় শীত লাগে বা শরীরে যখন জ্বর আসে তখন। বেলোডোনার আরেকটা কি? যখন মাথা ব্যথা হয়, খেয়াল রাখবেন, আমি কিন্তু ক্লাসিক্যাল প্যাটার্নগুলো দেখাচ্ছি। যখন মাথা ব্যথা হয় তখন মাথাটা একটু, ওরা দেখবেন পিছনে এরকম করে মাথা হেলান দিয়ে থাকলে ওদের একটু আরাম লাগে পিছনের দিকে। সামনে ঝুঁকলেই মনে হয় মাথা ছিঁড়ে পড়ে যাবে, মাথা পুরো ছিঁড়ে মনে হয় পড়ে গেল, কাশি দিলে মনে হয় মাথাটা ছিঁড়ে পড়ে যাবে। এই জন্য দেখবেন বেলোডোনার রোগীরা যখন একটু মাথাটা পিছনের দিকে একটু বাঁকা করে তখন একটু আরাম পায়। এই সিমটমগুলো যদি দেখেন আপনার ক্লিনিকে, যদি কোনো পেশেন্ট এসে বসে, বা যদি দেখেন যে ক্লিনিকে একটু ভিড় আছে, আপনার ওয়েটিং রুমে অনেকে বসে আছে, তা ওখানে তো আপনি সিসি ক্যামেরায় অনেক সময় দেখতে পাবেন, দেখবেন কোনো কোনো রোগী একটু এইভাবে এরকম করে আছে। তো পরে যখন তার সিরিয়াল হবে, আপনার কাছে যখন আসবে, তখন আপনি জিজ্ঞেস করবেন যে আপনার অসুবিধা বা সমস্যাটার কথা বলুন। তখন বলবে গায়ে জ্বর, মাথা ব্যথা। ও আচ্ছা আচ্ছা, তো মাথা ব্যথা এরকম করলে ভালো লাগে তাই না? হ্যাঁ, এরকম করলে ভালো লাগে। দেখেন প্রেসক্রিপশন কিন্তু অর্ধেক হয়ে গেছে। এবার আপনি অন্যান্য প্রশ্ন করেন, দেখবেন আস্তে আস্তে বেলোডোনায় চলে আসছে। আচ্ছা, তাহলে বেলোডোনা আরেকটা সিমটম আমরা দেখলাম যে মাথা ব্যথা হলে মাথাটা একটু পিছনের দিকে নোয়াইলে একটু ভালো লাগে, সামনের দিকে আনতে চায় না। হ্যাঁ, আনলেই মাথা ব্যথা, মাথা মনে হয় ছিঁড়ে পড়ে যাবে, এই একটা। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস, বেলোডোনার শিশুরা কি করে দেখেন। এবার একটু শিশুতে যাচ্ছি। বেলোডোনার শিশুরা, দাঁড়ান,
হুম, বেলেডোনার ও ক্লাসিক্যাল আরেকটু বলে নিই, তারপরে আস্তে মাইন্ডে ঢুকে যাবো। বেলেডোনার শিশুদের দেখবেন যখন যদি মাথার চুল কাটে সেলুনে নিয়ে, মাথার চুল কাটলে ধপাস করে ওর বিকেলবেলায় ঠান্ডা শুরু হয়ে গেছে, ঠান্ডা শুরু হয়ে গেছে, হাসি দেওয়া শুরু হয়ে গেছে, সর্দি এসে গেছে, জ্বর এসে গেছে। এটা একটা ছোট বাচ্চাদের এটা একটা কমন সিমটম। মানে মাথা যদি একটু চুল পাতলা হয়, ওই যে সেলুনে গেলে একটু স্প্রে দেয়, বাড়ি আসলে দেখবেন হাসি দিল 2-4টে, এই নাক দিয়ে পানি ঝরা শুরু করলো, জ্বর এসে গেল রাতে। এটাও কিন্তু বেলেডোনার একটা লক্ষণ। আচ্ছা, এবার দেখেন বেলেডোনার শিশুরা খেলা করবে, ওরা খুবই মাস্তি লেভেলের। বললাম না যে বেলেডোনার শিশুরা খেলাধুলো করতে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে। তো সারাদিন শুধু খেলা খেলা খেলা। আচ্ছা, শুধু খেলা এবং খেলা। তো জ্বর যদি হয় বা যদি কোনো অসুস্থতা হয় তখন কি করবে? তখন সে একটু ডাল হয়ে যাবে, খেলাটা একটু স্টপ করে দিবে, ডাল হয়ে যাবে, এবং দেখবেন একটু খ্যাত খ্যাত করতে, কি হয়েছে মা? ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, তাহলে এবার কি করবে? মা একটু কোলে নেবে, কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করবে, একটু ভালো লাগবে। একটু ভালো লাগলে ওকে আবার একটু বসায় দিবে, আবার খেলা শুরু করবে, আবার খেলা শুরু করবে। দিস ইজ বেলোডন। মানে যখন একটু বেশি ডাল হয়ে যায়, ওকে যদি একটু কোলে করে একটু হাঁটানো হয় বা ওকে যদি একটু ক্যারি করা যায়, ক্যারি করলেই ও একটু আরাম পাবে। আর যখন একটু আরাম হবে, একটু একটু আরাম পেলেই দেখবেন ও খেলতে চাইবে আবার। এটা হচ্ছে বেলেডোনা। আচ্ছা, এবার দেখেন এই বেলেডোনা যখন সুস্থ থাকে, বন্ধু বান্ধবদের সাথে যখন খেলবে, বেলেডোনার কিন্তু হুটহাট করে রাগ হয়ে যায়। এবার ও যদি কারোর উপর রাগ করে, ও হুট করে কি করবে? কামড় দিয়ে ফেলবে, হুট করে কামড় দিবে, অথবা গায়ে থুতু দিবে। আগের দিন আমরা কিন্তু পড়িয়েছিলাম ওই সেই হায়োসে, হায়োসে রাগটা বেশি। ওকে যদি কখনো ওই ইয়ে করা হয়, তাকে তাকে নিয়ে যদি ওই মস্করা করা হয়, তাকে যদি একটু ইরিটেট করা হয়, সঙ্গে সঙ্গে এসে কি করবে? হয় খামসি দিবে, নাহলে থুতু দিবে মুখে, নাহলে কামড় দিবে। এই তিনটে যে কোনো একটা হায়োসিয়ামাস করে থাকে। আর বেলেডোনা কি করে? বেলেডোনা হয় থুতু দেয়, না হলে কামড় মারে, ঠিক আছে? কিন্তু বেলেডোনার রাগ ওই হায়োসিয়ামাসের মতো একেবারে রেজ লেভেলের না। হায়োসিয়ামাস তো মাথায় সমস্যা আছে, আর বেলেডোনা কিন্তু ওর মাথায় সমস্যা নেই, ওর একটা লেভেল আছে, ওরকম হাই লেভেলে যায় না, এটা মাথায় রাখবেন। বেলেডোনা ওর বুদ্ধি আছে, ওর বুদ্ধি আছে, বিবেক আছে, কিন্তু হায়াসিমাসের বুদ্ধি বিবেক নেই, কারণ তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট খুব কম, কিন্তু বেলেডোনার ইন্টেলেকচুয়াল লেভেল খুব ভালো। এই জন্য একে ডিস্টার্ব করলে এও কামড় মারে, থুতু থুতু দেয়, কিন্তু ওই লেভেলে না। এটা শুধু মাথায় রাখবেন ডিফারেন্স। অন্যান্য সিমটমগুলো মিলাবেন, এই দুটোকে আপনি সবসময় এক এক লেভেল নিয়ে আগাবেন, আগাতে আগাতে গিয়ে দেখবেন যে বেলেডোনা একদিকে চলে গেছে, হায়াসিমাস আরেক দিকে চলে গেছে। একই পয়েন্ট নিয়ে যাবেন যে ও কামড় দিচ্ছে, গায়ে থুতু মারতেছে, ও কামড় দিচ্ছে, থুতু মারতেছে। এই জন্য আমরা বলেছিলাম যে এই আপনার বেল, হায়াসিয়ামাস, স্টামোনিয়াম, লাইসিন, এই চারটে হচ্ছে পাগলের ওষুধ। আমরা সহজ কথায় সাজেশন দিয়েছিলাম যে যখন আপনি কোনো পাগলের চিকিৎসা করতে যাবেন, অটিজমের চিকিৎসা করতে যাবেন, এই চারটে মেডিসিন আপনি ধরে রাখবেন, এর ভিতরে আসার সম্ভাবনা বেশি। কিন্তু আপনি ওই মানে পার্শিয়াল হয়ে যাবেন না, মানে আপনি সুপারস্টিশাস মাইন্ডেড হবেন না। আপনি আপনার মতো কেস টেকিং করবেন, তারপরে যেদিকে আসে আসে, না আসে না আসে, কোনো ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু আপনি জেনে রাখলেন যে এই চারটে সাধারণত হয়ে থাকে। এখন হবে কিনা আমি জানি না, রোগীর সাথে কথা বলতে বলতে রোগী আপনাকে টেনে নিয়ে যাবে কোন মেডিসিনে যাবে, ওই চারটের মধ্যে যাবে না বাইরে যাবে। কিন্তু আমরা জানি যে চারটের মধ্যে আসার সম্ভাবনা বেশি থাকে, 50% রোগী এই চারটের মধ্যে ঢুকে পড়ে, আর 50% ঢোকে না। এই জন্য কি বলে জানেন, যে আসলে যখন আপনি হোমিওপ্যাথিকে হায়ার লেভেলে গবেষণা করবেন, স্টাডি করবেন, তখন দেখবেন আপনার চিন্তা শক্তি সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তখন আপনি ওই মেডিসিনের জার্নি বলে কোনো কিছু আপনি বিশ্বাস করবেন না, তখন মনে করবেন আসলে আমি প্যাশেন্ট জার্নি শিখতে চাই, প্যাশেন্ট জার্নি, নট মেডিসিনের জার্নি। প্যাশেন্ট জার্নিটা কি? আপনি রোগীর সাথে কথা বলবেন সুন্দরভাবে, রোগীর সাথে কথা বলবেন, দেখবেন রোগী আপনাকে টানা শুরু করছে,
এই রাস্তায় না ওই রাস্তায় আসো, ওই রাস্তায় না ওই রাস্তায় আসো, শেষে দেখাবে তার বাড়িটা কোথায়। বাড়িটা কোথায় মানে কি, তার মেডিসিনটা কোথায়। এই জন্য রোগীকে আপনি কখনো জোরাজুরি করে প্রশ্ন করবেন না। জোরাজুরি করে প্রশ্ন করবেন তো আপনি আটকে যাবেন। আপনি কথা কম বলবেন, একটা দুটো প্রশ্ন করে আপনি একটু উদাস মনে থাকবেন, বা আপনি মনে করেন একটু লিখতেছেন, আবার একটু ওর দিকে তাকাচ্ছেন, একটু লিখতেছেন আবার একটু তাকাচ্ছেন, হ্যাঁ বলেন, লিখতেছেন, ওসব কথা কম বলবেন। দেখবেন ওই আপনাকে অ্যাটেনশন দেওয়া শুরু করে দিবে। ওই দেখবেন আস্তে আস্তে ইমোশন দেওয়া শুরু করে দিবে। আপনার সামনে যদি ওকে বসায় রাখেন, হ্যাঁ ওর সাথে বেশি কথা, একটা দুটো প্রশ্ন করবেন, আর আপনি একটু কাজ করবেন, আবার ওর দিকে তাকাবেন, আবার বলবেন হ্যাঁ বলুন আমি শুনছি সব বলেন। দেখবেন ও আস্তে 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 বলা শুরু করবে। ওকে আপনি আপন করে নিবেন। যদি আপনি হুম ওকে যদি ওর মনের মধ্যে যদি ঢুকতে পারেন, দেখবেন ও একেবারে সুন্দর করে পটাপট করে সব বলে দিবে। ছোট ছোট ছেলেরা মেয়েরা যখন ক্লিনিকে আসে, ওদেরকে কিভাবে আপন করে নেবেন, বলবেন কিরে মা তোর কি হয়েছে, তুই এভাবে মুড খারাপ করে থাকিস, এইভাবে মুড খারাপ থাকলে আমার কি ভালো লাগে বল, আমার তো ভালো লাগে না, বল তোর কি অসুবিধা, তুই আমাকে বল, যা বল। দেখবেন ও আপনাকে একেবারে আপন করে আপনার কথাগুলো বলা শুরু করবে। ছেলেরা আসলে বলেন কি বেটা তোমার কি সমস্যা বলো তো, হুম ইস রে কি কষ্ট হচ্ছে, বল বল তোর কি সমস্যা, আমি আমি দেখতেছি, বল না বাবা, তুই এভাবে মুড খারাপ করে থাকলে তো আমার ভালো লাগে না, ভালো লাগে বল, তোর এই দাদুর ভালো লাগে। দেখবেন বলা শুরু করেছে। এইভাবে মানুষের মনের মধ্যে ঢুকতে হবে। বাচ্চাদের মনে যদি ঢুকতে পারেন, বাচ্চাদের যদি আপনি সুস্থ করতে পারেন, বুড়োরা এমনি আসবে। গাই আর বাছুর, বাছুরকে যদি আপনি টেনে নিয়ে যান, ওই গাই এমনি চলে আসবে। টেকনিক আছে। বাচ্চাদের আপনি যদি ভালো করে সারিয়ে দিতে পারেন, জ্বর সর্দি কাশি, দেখবেন আপনার লাইন পড়ে গেছে। শিশু রোগী যদি আপনি ভালো করতে পারেন, তাহলে এই আর শিশু রোগী ভালো করতে হলে আপনার মাইন্ড টেকনিক জানতেই হবে, এর কোনো বিকল্প নাই। বড়দের তো প্রশ্ন করলে উত্তর দিতে পারে, একটা বুঝদার মানুষ তার সমস্যার কথাগুলো বুঝিয়ে বলতে পারে, কিন্তু বাচ্চারা তো সেরকম পারবে না। আপনাকে টোটালি অবজার্ভ করতে হবে, অবজার্ভ করতে হবে, দেখতে হবে তার চোখের চাহনি, তার বাচনভঙ্গি, হ্যাঁ মনের চাহিদা, তারপর মা বাবার কাছেও কিছু টুকটাক শুনবেন, এই শুনে কিন্তু আপনাকে প্রেসক্রিপশনে ঢুকতে হবে। এইভাবে কিন্তু সামনে এগোতে হবে। আপনি কখনো জোর জবরদস্তি করে কখনোই প্রশ্ন করবেন না। জোর জবরদস্তি করে প্রশ্ন করলে আপনি তার শুধু উত্তর পাবেন, মেডিসিনের ফিলিংস পাবেন না। আপনি একটা প্রশ্ন করলেন, সে প্রশ্নটার অ্যান্সার দিল, ইমোশন নেই, অতএব এখানে আপনি কিছুই পাবেন না। চুপ করে থাকুন, একটা প্রশ্ন করুন, কিছুক্ষণ অপেক্ষা করুন, যদি দেখেন যে কিছুই বলতেছে না, কিছুক্ষণ হয়ে গেল, এরপরে আপনি আরেকটা প্রশ্ন করুন, আবার একটু অপেক্ষা করুন, দেখবেন এইবার শুরু করে দিস, পটাপট শুরু করে দিস। আর যদি না করে, সে যদি না করে, তাহলে আপনি ওই রিলেটেড প্রশ্ন করবেন তাকে, ওই রিলেটেড প্রশ্ন করবেন যে আপনার তো এই সমস্যা এই সমস্যা। আমি অনেক সময় এই প্রশ্নগুলো করি, ভালো করে শুনেন। যখন দেখি কোনো কেসে আমি কনফিউজড হয়ে যাচ্ছি কি করব, সে তো বেশি প্রশ্নের উত্তর দিচ্ছে না, তেমন কোনো কমিউনিকেট করতেছে না, আমাকে হেল্প করতেছে না, তাহলে আমি সামনে যাব কিভাবে, তখন তার সাথে একটু ফ্যামিলির গল্প করবেন, জিজ্ঞেস করবেন যে ছেলে মেয়ে কয়জন, এভাবে বলবেন ছেলে মেয়ে কয়জন। আপনি এভাবে বলবেন না যে বিয়ে করেছেন, এই কথা, এই প্রশ্নটা অশোভন মনে হয়, ঠিক আছে। আপনি বলবেন ছেলে মেয়ে কয়জন, ফ্যামিলিতে কে কে আছেন, এটা আরো ভালো প্রশ্ন। আপনার ফ্যামিলিতে কে কে আছেন, যদি বিয়ে করে তাহলে তো বলবে যে আমার ওয়াইফ আছে, দুটো বাচ্চা আছে, মা আর বাবা আছে। আচ্ছা আচ্ছা, এবার আপনি ফ্যামিলির মধ্যে ঢুকবেন যে ফ্যামিলিতে তো তাহলে এই কয়জন আছে। আচ্ছা আচ্ছা, তো আপনি তো প্রতিদিন কাজে যান, বা আপনি চাকরি করেন, জব করেন, আচ্ছা ঠিক আছে। তো এই যে আপনার এত কষ্ট হচ্ছে, আপনার শরীরে এত সমস্যা, এত কষ্ট হচ্ছে, এর মধ্যে আপনি এই কাজগুলো কিভাবে করতেছেন, ঘরও দেখতেছেন বাইরেও দেখতেছেন। ঘর দেখা মানে কি, ঘরের ভিতরে যে সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলো আছে সে সেগুলো দেখে, কেউ অসুস্থ হলে তাকেও ডাক্তারের কাছে নিয়ে যায়,
কখন বাজার করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এই বাড়ির জন্য তাও করতে হচ্ছে, অফিসও করতে হচ্ছে, তাহলে চারিদিকে দৌড়াদৌড়ি তো। এই জন্য আমরা প্রশ্ন করি যে আপনি, আপনার এত বড় একটা সমস্যা, তার মধ্যে এটি আপনি কিভাবে ইয়ে করতেছেন, কিভাবে আপনি এটা মানিয়ে নিচ্ছেন বা কিভাবে মেনটেন করতেছেন আপনি। তখন বলবে মেনটেন করে না করে যাব কোথায় বলেন, না করে যাব কোথায়, ঘরে মা অসুস্থ, ছেলের জ্বর, এদিকে আমি অসুস্থ, অফিসে তো যেতে হবে, তা আমি কি হাত গুটায় বসে থাকলে হবে? আমার তো প্রয়োজনের তাগিদে যেতেই হবে, আমার তো অন্য কোনো পথ নেই তো। কে করে দিবে এইসব? সব তো আমারই করতে হবে। দেখুন কোথার থেকে কোথায় টেনে নিয়ে গেল। তার মানে তার আর অন্য কেউ এই কাজগুলো করে দেওয়ার মতো কেউ নেই, তার নিজের করতে হবে এবং সে করতে বাধ্য, না হলে ফ্যামিলি সংসার না খেয়ে থাকবে। এটা কিন্তু একটা মেডিসিনের ছোটখাটো শেড। মানে সে বাধ্য হচ্ছে পরিস্থিতির কাছে। আমি এই ঘরে যদি এই এই কাজগুলো না করি, বাইরে যদি এই কাজগুলো না করি, তাহলে তো খাওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য গল্প করতে হয়। আর একটা প্রশ্ন আমি প্রায় করি যে আপনার পরিবারে কয়জন আছে? পরিবারে আছে 7 জন, 5 জন, 4 জন। তো যখন আমি দেখি, আমি বলি যে দেখুন আমারও পরিবার, আপনারও পরিবার। তো অনেক সময় কি হয়, পরিবারের কিছু কিছু বিষয় আছে, এইভাবে প্রশ্ন করি, পরিবারের কিছু কিছু বিষয় আছে খুব পীড়া দেয়, খুবই বিরক্তিকর। সংসারের মধ্যে এমন এমন কিছু ঘটনা ঘটে, এমন কিছু কাজ হয়, কথাবার্তা হয় সংসারের মধ্যে, ওইগুলো দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। তা ঘরের মধ্যে কোন জিনিসগুলো দেখলে আপনার এরকম হয় বলেন তো? কোন জিনিসগুলো দেখলে আপনার বিরক্তি লাগে, আপনার মেজাজ খারাপ হয়? ঘরের ভিতরে কোন কাজগুলো, কোন বিষয়গুলো? এইভাবে প্রশ্ন করবেন। বলবে কি আর তার বলেন না, ঘরের ভিতরে যে আউলা ঝাউলা এটা সেটা দেখলে আমার পুরো মেজাজ খারাপ হয়ে যায়। ব্যাস, একটা সেট কিন্তু পেয়ে গেলেন, একটা সেট কিন্তু পেয়ে গেলেন। কিসের সেট পেয়ে গেলেন? সে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। যখন আপনার মনে হবে এরকম, তখন আপনি কিন্তু এই এই আমি আমি এই প্রশ্নটা প্রায়ই আমি অনেককে করি যে যে আপনার পরিবারে কতজন মানুষ? ঘরের মধ্যে এই বলার সময় আগে একটু সুন্দর করে সাজায় গোজায় বলতে হবে। ডাইরেক্ট বললে অনেক সময় মাইন্ড করে, কি ব্যাপার আমার ফ্যামিলির খোঁজ নিচ্ছে কেন, আইসিএমই রোগের চিকিৎসা করতে, আমার ফ্যামিলি নিয়ে এত ওর মাথা ব্যথা কেন? ওইভাবে না, ওই জিজ্ঞেস করতে হবে যে আপনার পরিবারে কে কে আছেন। এই তখন বলতে হয় যে দেখুন আমাদের সবার পরিবার আছে, আমারও আছে, আপনারও আছে। তো অনেক সময় কি হয় যে পরিবারের কিছু কিছু ঘটনা আছে, আমার পরিবারে তো আছেই, অন্যদেরও আছে, এইভাবে বলতে হবে। তো পরিবারে এমন কিছু কিছু ঘটনা আছে যা মানুষকে খুব যন্ত্রণা দেয়, পীড়া দেয়। কিছু কিছু কথা, কিছু কিছু কাজকর্ম, কিছু কিছু বিষয় যেগুলো দেখলে রাগ ধরে রাখা যায় না। তা আপনার ঘরের মধ্যে এরকম কোনো সমস্যা আছে বা এরকম কোনো কিছু ঘটে বা এমন কোনো কিছু হয় যা আপনি দেখতেই পারেন না, দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে যায়, বিরক্তি লাগে, এরকম আছে? বলে আরে তার বলেন না, অফিস থেকে বাইরে থেকে যখন আসি দেখি আমার জামা আমার ইসে নাই, আমার জুতোটা একটা আছে এখানে আর একটা ওই উঠানে। কে করছে? এই ছেলে মেয়েরা করছে। আচ্ছা করছে করছে, তা এটা তো গোছায় তো রাখবি তোরা, জায়গার জিনিস জায়গায় পাই না। ব্যাস, দিস ইজ, এটা কি সুন্দর রুব্রিক আছে একটা, এটা কি মাইন্ড রেস্ট ক্যান নট রেস্ট হোয়েন থিংস আর নট ইন প্রপার প্লেস। যে জায়গার জিনিস যেখানে থাকার কথা সেখানে সেই জিনিসটা থাকতে হবে। আরেকটা কি ফাস্টিডিয়াস। এইরকম যদি পান এই কোশ্চেনের মধ্যে, তাহলে কিন্তু আপনি এতক্ষণ ধরে যে কেস টেকিং গুলো নিলেন, এই দিকে এসে দেখলেন আর একটা পোলারিটি, আর একটা জিনিস পেয়ে গেলেন। আপনি এবার আর্সেনিকের মধ্যে ঢুকে যেতে পারবেন। আমি এরকম আর্সেনিকের মেডিসিন দিয়ে কত রোগী ভালো করছি। মানে শেষে আমি যখন দেখলাম যে আমি অনেকক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টা ধরে, 20 মিনিট ধরে আমি কোনো কিছু পাচ্ছি না, তখন আমি এই পয়েন্টে ঢুকি যে আপনার পরিবারে কে কে আছেন, পরিবারে এরকম কোনো সমস্যা আছে কি না, কোনটা দেখলে আপনার খারাপ লাগে, বিরক্ত লাগে, এটা সেটা। আরেকটা জিনিস হাতে কলমে শিখিয়ে দিচ্ছি, দেখেন। সেটা হলো কি, যখন আপনি একটা রোগীর কেস টেকিং নিয়ে ওষুধ টষুধ দিলেন, ওষুধ বানাবেন বা বানিয়েও ফেললেন, হঠাৎ করে একটা প্রশ্ন করবেন যে আচ্ছা ওষুধ খেতে আপনার মনে থাকবে তো? ওষুধ খেতে, ওষুধ ঠিক মতো আপনি খেতে পারবেন? এইবার দেখেন, ও যদি একটু হেসে দিয়ে বলে না না আপনার ওটা ভাবতে হবে না,
ওই আপনার ভাবি আছে না, ও আমাকে মনে করে দিবে, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। হয়ে গেল, হয়ে গেল। কিন্তু তার মানে তার মনে থাকবে না, তার ওয়াইফ তাকে বলে বলে টাইম মতো ওষুধ খাওয়ায়। দিস ইজ লাইট ডিজায়ার ফর। ব্যাস হয়ে গেল। এই যে একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন ছুড়বেন। আচ্ছা, এই যে যে ওষুধ নিয়ে যাচ্ছেন মাথা ব্যথার, বা এই যে আপনি পাইলসের ওষুধ নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, এটা তো 1 মাসের ওষুধ দিলাম আপনাকে। তো দেখা গেল ওই 1 সপ্তাহ খাওয়ার পরে ভালো হয়ে গেল, তারপর আপনি কি করবেন? বলে ওই একটু ভালো হওয়ার পরে, পরে কি আর ঠিক মতো ওষুধ খাওয়া হয়? কত কাজে ব্যস্ত থাকি, তারপরে আর ওইভাবে খাওয়াটা হয় না। দিস ইজ বেলেডোনা। এটা বেলেডোনা। কিন্তু এইগুলো কিন্তু বুঝতে হবে কোন জায়গায় কি হয়। দেখুন, বেলেডোনার কত রকম স্টেট দিচ্ছি। একটা ছেলে এসেছিল, একটা ছেলে এসেছিল, ওর বাবা ওই যে ইয়ে হলো না, দূর, মেট্রো রেল হলো তো ঢাকাতে, মেট্রো রেলের একজন কন্ট্রাক্টর ছিল, পয়সাওয়ালা মানুষ। তো ওর ছেলে এসেছে। ছেলে কিসে পড়ে? ছেলে পড়ে হচ্ছে 7-এ। এটা হচ্ছে 2 বছর আগের কথা, 2 বছর আগে। এবার ছেলের কি, ছেলের হচ্ছে আমার পাশে, মানে এই মহল্লাতেই থাকে। দেখলাম ছেলের জামা খুলে দিল, সারা গায়ে ছোট ছোট আসিল, গুঁড়ো গুঁড়ো আসিল, সব সারা গায়ে, এই পেটে পিঠিয়ে সব জায়গায়। এবার প্রথম প্রথম যেদিন কেস টেকিং করি, ছেলেরা তেমন কোনো কথা বলে না। ওই 3টে কথা জিজ্ঞেস করলে একটা বলে, বা 2টো জিজ্ঞেস করলে একটা বলে। তো সেই হিসাবে কি করব কি করব, তো কি দিলাম, কখনো ইগনেশিয়া দিলাম, কখনো পালসেটিলা দিলাম, এটা সেটা দিলাম। 2বার ওষুধ খাওয়ার পরে আর আসবে না। তোর বাবাকে বললাম যে কি অবস্থা, বলে কি ওষুধ দিচ্ছেন, কাজ হয় না, ঘোড়ার ডিম, ও আর আসতেই চায় না। আমি বলছি, কেন? তা বলছে আসতে চায় না, বুঝেন না কেন? সে আমার সেদিন আমার বলছে। আমি বলছি, কি বলছে? যে ডাক্তার হলো পুরোপুরি একটা সিআইডির মতো। আমি বলছি, কেন? বলে হ্যাঁ, সে বলছে সে হচ্ছে সিআইডি লোক, সেরকম মনে হয়, শুধু প্রশ্ন আর প্রশ্ন, এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। দিস ইজ বেলেডোনা, দিস ইজ বেলেডোনা। আমি বেলেডোনা মিস করলাম। পরে আমি বললাম এই ওষুধটা আপনি খাওয়াবেন, ঠিক আছে, যদি ভালো না হয় যে টাকা দিয়েছেন না, আপনি আবার ফেরত নিয়ে যাবেন। তো বলছে না দিন না। আমি বলছি, না আপনি নেন, আপনি বড় ভাই মানুষ, আমার পাশে থাকেন, দিলাম ওষুধটা, দেন। এবার দিয়ে দিলাম বেলেডোনা 1 ml দিয়ে দিলাম, বললাম 2টো ডোজ খাবে, আজকে একটা, কালকে সকালে একটা। ব্যাস 1 মাস পরে দেখি একেবারে নেই, প্লেন, মানে কি, কত 90% চলে গেছে। তখন সে বলছে যে ওষুধ কি আর একটু দিবেন নাকি? তাহলে আমি বলছি হ্যাঁ, এটা নিয়ে যাও, দিয়ে দিলাম, ফাইটাম, ব্যাস হয়ে গেল। তাহলে এই যে যে ফিলিংটা, এটা আপনি কিভাবে পাইতেন? ও তো প্রথমে এই কথাগুলো তো বলবে না, বেলেডোনার সেট তো প্রথমে আসবে না। ছোট বাচ্চা, কথা বলতেছে না, 2টো বললে একটা বলতেছে। ওর মেন্টাল যে ফিলিংটা দেখেন, 2 দিন পর 2বার ওষুধ খাওয়ার পরে পেলাম। তাও তো আমি যদি মাইন্ড টেকনিক না জানতাম তাহলে তো ধরতেই পারতাম না। অন্যরা কি দিত? সুজা দিত, তারপরে মেডোরিনাম দিত, যা আছে কোষ্টিকাম দিত, যা আছে, কোনো অভাব ছিল না, একটাতেও কাজ করতো না, একটাও না, একটাতেও কাজ করতো না, আমি 100% শিওর। তো দেখুন, এই যে হচ্ছে রোগীর মেন্টাল স্টেট, যেটা আমাকে একেবারে আমার চোখটা খুলে দিয়েছিল 2 বছর আগের ঘটনা। তাহলে সেখানে আমি কি রুব্রিকটা নিয়েছিলাম বেলেডোনা, দেখুন আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। যখন কোনো বেলেডোনার রোগী মনে করবে যে ডাক্তারের কাছে গেলে এত প্রশ্ন করে, এত প্রশ্ন করে, ভালো লাগে না, আমি ডাক্তারের কাছে এর জন্য যাই না, এই জন্য আমি হোমিওপ্যাথি ওষুধ খাই না। আর গোষ্ঠীর সহ সবকিছু তার বলো, বাবার কি হয়েছে, ঠাকুর দাদার কি হয়েছে, এত কিছুর কি দরকার? ব্যাস এই রুব্রিকটা নেবেন, সিঙ্গেল মারবেন, আমি বলে দিচ্ছি। ডেলুশন, মাইন্ড, ডেলুশন, ডেলুশন, পুলিশম্যান, policeman, physician is a policeman. Physician is a ব্যাস হয়ে গেছে, সিঙ্গেল রুব্রিক বেলেডোনার। মাইন্ড, ডেলুশন, পুলিশম্যান, ফিজিশিয়ান ইজ এ পুলিশম্যান, ব্যাস হয়ে গেল। এইরকম আপনি শুধু ছোট বাচ্চা না, বড়রাও হতে পারে, দেখবেন আগেই বলবে ধুর আমি অ্যালোপ্যাথি চিকিৎসা নিত না। কেন? এত প্রশ্ন করে, এত কোয়ারিজ করে, এত কিছুর কি দরকার?
আমার রোগ হয়েছে, রোগের তুমি ওষুধ দিবা, এত কথা আমি বলতে পারবো না। আর পুরো একেবারে বংশের কার কি হয়েছে না হয়েছে তারা এখন বসে বসে আমি কিচ্ছা শোনাবো, তাই না? আমি ওসবের মধ্যে নাই। দিস ইজ বেলেডোনা। ব্যাস হয়ে গেল। এবার দেখুন বেলেডোনার, আর দেখি বেলেডোনা তো অনেক বড় মেডিসিন। আজকে কিন্তু অন্যান্য দিনের বেলেডোনা থেকে নতুন নতুন কিছু জিনিস পাচ্ছেন, ঠিক আছে? আরেকটা হলো কি, আরেকটা রুব্রিক বলবো শুধু, মাইন্ড হাইডিং থিংস। মাইন্ড কি বললাম? হাইডিং থিংস। বেলেডোনা হাইড করে। কি হাইড করে? যদি দেখেন তোর কপালে একটা টিউমার হলো, বা এখানে যদি দেখেন যে ওই সেতি বা একটু সাদা দাগ হলো, ও কি করবে? ও ক্যাপ পরা শুরু করবে, ক্যাপ পরে চলাফেরা শুরু করবে। কি ব্যাপার, ক্যাপটা খুলে দেবে, এটা আঙ্গেল দেখেন তো এই। বা যদি চুল থাকে, চুল বড় করবে, লম্বা করে ঢেকে রাখবে। যদি হাতে কোনো সমস্যা হয়, ওই পুরো ফুল হাতাওয়ালা জামা এইখানে ঢেকে রাখবে, ও দেখাতে দিবেই না। এই জন্য সে কি করে, তার রোগ বা কোনো ডিজিজ সিমটম থাকলে হাইড করে রাখে। এই জন্য আমরা বলি হাইডিং থিংস। হাইডিং থিংস, এটার মধ্যে বেলেডোনা আছে। এখানে আরও কয়েকটা মেডিসিন আছে। তা এই যে বেলেডোনার এই কমন যে জিনিসটা, যখন দেখবেন যে ওর এই ঘাড়ে মনে করেন এখানে একটা আসিল হয়েছে বড়, এখানে একটা বড় আসিল হয়েছে, খুব ভালো করে দেখবেন। ও কি করবে? লম্বা চুল রাখবে, লম্বা চুল দিয়ে ঢেকে দিবে। আর যদি চুল যদি লম্বা না হয় তাহলে কি করবে? গেঞ্জি পরবে, গেঞ্জি পরে কলারটা খাড়া করে দিবে যাতে আপনি না দেখতে পারেন। দিস ইজ বেলেডোনা। ব্যাস, বেলেডোনার আজকে অনেকগুলো শেড দিয়ে দিলাম। বেলেডোনার ওই বেশি ডিপ লেভেলে আমরা যতটুকু পারি আমরা এটুকু মোটামুটি বললাম। তারপরে আগামীতে যদি সময় সুযোগ থাকে এটা নিয়ে আরও আলোচনা হবে। বেলেডোনা আরও অনেক হায়ার লেভেল আছে, এ শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, যেগুলো আপনি বাংলা মেটেরিয়া মেডিকাতে কিছুই পাবেন না, কিচ্ছু পাবেন না। আপনাকে এর সাথে লেগে থাকতে হবে। কোথায় এটা নিয়ে গবেষণা হচ্ছে, এটা নিয়ে নিত্য নতুন কি কি, এগুলো কিন্তু ক্লিনিক্যালি আমরা পাচ্ছি এবং সেগুলো আমরা নোট করে রাখি যে বেলেডোনা। এবং এগুলো কিন্তু প্যারাডাইম থেকে থিওরিতে আমরা নিয়ে যাই ট্রান্সফার করে। মানে দেখা গেল 10 জনের মধ্যে এরকম কমন একটা জিনিস পাওয়া যাচ্ছে, ওইটা কিন্তু পরে আমরা থিওরি বানাচ্ছি যে 10 জনের মধ্যে যেহেতু এই আনকমন পিকুলিয়ার একটা সিমটম পাচ্ছি, তাহলে এটাকে এখন বেলেডোনা ভাবা যেতে পারে। এইভাবেই কিন্তু একটা মেডিসিনকে আমরা অনেক হায়ার লেভেলে নিয়ে যাচ্ছি। এটা আমাদের গবেষণা না, যারা গবেষণা করে ফলাফল দিয়েছেন, যারা এই মাইন্ড নিয়ে যারা গবেষণা করেন, এবং এটা ক্লিনিক্যালি বারবার অ্যাপ্রুভ করা হচ্ছে যে এটাই ঠিক, এটাই সঠিক। কত রকম জিনিস আছে, কত রকম অ্যাঙ্গেল আছে। তো যাই হোক, আজকে আমরা ক্লাস এখানে শেষ করব। এখন আমাদের 5 মিনিট কোশ্চেন অ্যান্সার সেশন। যদি কারো কোনো কিছু জানার বা বোঝার থাকে আপনারা এবার বলতে পারেন, কোথায় কি বোঝেন নাই বা কোথায় কি অসুবিধা আছে। ওকে, শুরু করুন। বিভিন্ন একটা প্রশ্ন আছে, এই যে আমার ডোজ নিয়ে যেটা বললেন যে বেলেডোনা 2 ডোজ মানে দেওয়ার কথা রাতে সকালে, তো সেখানে ডোজের ক্ষেত্রে এখানে বেলেডোনা 30 পটেন্সি, এখানে কয় ফোঁটা অথবা কিভাবে ডোজ করতে? কি আব্দুল ভাই কথা বললেন? আব্দুল মজিদ দেখছিলাম। ও আচ্ছা, আপনার হেডফোনটা একটু কাছে নিয়ে বললে ওইটা একটু সাউন্ড কম আসে, বুঝছেন? এই ও জন্য আমি আচ্ছা, দেখেন মুখের কাছে নিয়ে বলতেছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি কয় ফোঁটা দিতে হবে, তাই তো? আচ্ছা, হ্যাঁ এখানে ওই এখানেও যেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, শোনেন শোনেন। ভেরি হ্যাঁ গুড, খুব সুন্দর কোশ্চেন করেছেন আজকে। খুব খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবং খুবই এটা এটা আমি চাইছিলাম আসলে। বেলেডোনা এই যে আমি 30 সিলেক্ট করলাম বা 200 সিলেক্ট করলাম, যেটাই করলাম, এটা আমি পরিমাণটা কত দিব, দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। এবার দেখেন, আমার কথা হলো, এই যে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে দেখেন, ফ্যালকপি, ফ্যালকপি 200, ঠিক আছে? তো এই যে 200 আছে, এই যে দেখেন ভ্যানিলা 30, এখানে দেখেন এক একটা গ্লোবিউল, এই যে দেখেছেন,
আমরা জাস্ট এর একটা গ্লোবিউল ব্যবহার করব, একটার বেশিও না। আর আপনারা জানেন এর একটা শিশিতে 1 গ্রাম শিশিতে 4 ফোঁটা ওষুধ দেওয়া হয়। 4 ফোঁটা ওষুধে পুরো ওই যতগুলো গ্লোবিউল আছে সব ভিজে যাবে, এবং সেখান থেকে একটা গ্লোবিউলের বেশি আমরা ইউজ করি না কখনো। দুটো যদি পড়ে তাও ফেলে দিই। কতটুক শিশিতে দিতে হবে? এই যে 10 ml ডিস্টিল ওয়াটার আছে না, দেখি তাও দেখাই দিচ্ছি। এই যে একটা শিশি দেখছেন, এটা মনে হয় বড়, এটা মনে হয় 10 ml এর বেশি হবে, তাই না? এটা 10 ml এর বেশি। এটার আর একটা সাইজ আছে, এই 10 ml। ওই 10 এটা ml তো 30 ডিস্টিল, ml হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বেশি, এটা বড়। 10 ml এর মধ্যে, ওটা 15 মিলি শাহ। হুম হুম, ওটার মধ্যে বা অনেকে দেখছি এটার মধ্যেও দেবে, অসুবিধা নেই। এতে 30 ml এরও দেওয়া যায়, 10 ml এরও দেওয়া যায়। একটা দিবেন দানা, একটা দানা দিয়ে একটু ফাঁকা রাখবেন, বাকিটুক 10 ফোঁটা আরএস দিয়ে এটা ঝাঁকি দিবেন। ঝাঁকি দিয়ে যদি দেখেন অ্যাকিউট সমস্যা, প্রচণ্ড মাথা ব্যথা, 15 মিনিট পর পর দিবেন। আর যদি অন্য কোনো সমস্যা থাকে যে এতটা অ্যাকিউট না কিন্তু ওর মানে অ্যাকিউটনেসটা একটু কম আছে, সেক্ষেত্রে আপনি আধা ঘন্টা পর পর দিবেন। কিন্তু দেওয়ার আগে 10 বার ঝাঁকি দিবেন, প্রতিবারে 10 বার ঝাঁকি দিয়ে দিয়ে এটার 3 ভাগে 3 বার খাওয়াই দিবেন, দেখবেন শুরু হয়ে গেছে। এরপর আমি যদি লিকুইড যদি আমি দেই, না না, লিকুইড দেওয়া যাবে না, লিকুইড দেওয়া যাবে না। ডাইরেক্ট লিকুইড আপনি দিবেনই না। ডাইরেক্ট লিকুইড দিলে ওটা ক্রুড আকার হয়ে যাবে, ওটা স্থূল মাত্রা বলে আর কি। ওটাতে আপনার পানির সঙ্গে করি, সেই ক্ষেত্রে মানে ওই পদ্ধতি, ওই নিয়মটা পানির সঙ্গে পানি মানে মানে আপনি কি 100 ml এ দিবেন? তাই 100 ml শিশিতে 10 ml, হ্যাঁ 100 ml এর ভিতরে যদি আমি দিতে 100 ml এর মধ্যে, 100 ml এর মধ্যেও দেখবেন অর্গাননে লেখা আছে 100 ml এর এই যে শিশিতে একটা দেওয়ার কথা হানিম্যান বলে গেছেন অর্গাননে, দেখেন একটা। কিন্তু মানুষ আসলে, আমরা আসলে আমাদের কনফিডেন্সটা কম যে একটা দানা এত ক্ষণিকের মধ্যে কাজ হবে। এটা হলো আমরা এটাকে কনফিডেন্স আকারে এটা নিজেদের মনের মধ্যে এটা নিতে পারছি না, এই জন্য আমরা 1 ফোঁটা দিচ্ছি। 1 ফোঁটা দেওয়াটা চরম ভুল। আপনার যত সূক্ষ্ম মাত্রা দিবেন ওষুধটা তত ভালো কাজ করবে, যত সূক্ষ্ম মাত্রায় দিবেন। হ্যানিম্যান কিন্তু অর্গাননে দেখেন ষষ্ঠ সংস্করণ লেখা আছে 50 মিলিসিমোলের একটা দানা এই পুরো 100 ml শিশির মধ্যে একটা দানা দিতে বলছে, কিন্তু আমরা কয়টা দিই? 2-3টে দিয়ে দিই ওইখানে। ওই জন্য একটা দানা আপনি এই 30 ml-ও দিতে পারবেন, 10 ml-ও দিতে পারবেন, ওই 100 ml-ও দিতে পারবেন। কিন্তু খেতে হবে ওষুধটা 3 ভাগে পুরোটাই। আমার কথা বুঝেছেন? 3 ভাগে পুরোটাই শেষ করবেন। ব্যাস। এখন বাজারে আমরা যেটা অ্যাভেলেবল যেগুলো পাই আর কি, এইগুলা 30% লিকুইড আমরা পাই। বাড়িতে এনে আমি বলি, বাড়িতে এনে ওটা আপনি আলাদা করে গ্লোবিউলে নিয়ে ওটা ঢেলে বানাবেন। একটা গ্লোবিউলের শিশিতে 1 গ্রাম শিশির মধ্যে গ্লোবিউল দিয়ে আপনি জাস্ট 3 থেকে 4 ফোঁটা দিবেন, তার বেশি দিবেন না। আর একটা করে বড়ি আপনি ব্যবহার করবেন, একটা রোগীকে একটা দানাই দিবেন, দেখবেন রেজাল্ট কত ভালো আসে। আর যদি বেশি মাত্রায় ওষুধ দেন দেখবেন কাজ স্লো হবে বা অনেক সময় অ্যাগ্রাভেশন হবে। কেন আমি ওই ঝুঁকির মধ্যে যাব? আমার যেটা অর্গাননে লিখেছে আমি সেটা কেন ফলো করি না? আমি নিজের মতো একটা অর্গানন তৈরি করলে তো হবে না, তাহলে তো এটা বায়াস হয়ে গেল। তাহলে তো আমি অর্গাননকে ফলো করতেছি কোথায়? আমি তো ওষুধও ঠিক মতো মানে ফার্মাকোপিয়ার যে ফর্মুলা সেটাই তো আমি ফলো করতেছি না। তাহলে রোগী যদি সুস্থ না হয় তাহলে তো ফার্মাকোপিয়ার দোষ দিলে লাভ নেই, আছে কি? এই জন্য এটা কোথাও লেখা নেই যে দেখেন একটা শিশিতে 1 ফোঁটা ওষুধ দেওয়া, কোনো জায়গায় অর্গাননে লেখা নেই। বলা আছে একটা দানা ব্যবহার করা। পপিসিড একেবারে হ্যানিম্যানের যে বইটা, ওই যে ম্যাটেরিয়া মেডিকা পিউরা, ওটা আমি নিজেই পড়ে আমি নিজেই দেখেছি। পপিসিড বোঝেন? সে পপিসিডের দানা গ্লোবিউল মানে ওই ওষুধে সিক্ত করে একটা দানা ওই লিকুইডের মধ্যে দিয়ে তারপরে ওইটা খেতে দিতেন। পপিসিড মানে এই যে মানে ওই 50 মিলিসিমেলের যে দানা না, ওইটাকে পপিসিড বলে। সেই সময় তো এগুলো তৈরি হয় নাই, ওই পপি গাছে যে ফল হয় ওই ছোট ছোট সরিষা দানার মতো ওইগুলো। আর এখন আমরা কি করি আসলে কি দেখেন, আমাদের দেশি কোম্পানির যে ওষুধগুলো আছে আমরা মনে করি কি যে আসলে এই ওষুধগুলো ওই সূক্ষ্ম মাত্রায় কাজ করবে কিনা, এই জন্য আমরা বড় বড় ফোঁটা দিই। এটা কিন্তু ভুল, এগুলো আপনি করবেন না কখনো।
আপনার এখান থেকে বের হয়ে আসতে হবে। আপনি দেশি কোম্পানির ওষুধ কেন ব্যবহার করবেন বলেন? আপনার ভালো ভালো একেবারে ব্র্যান্ডের ওষুধ ব্যবহার করবেন আপনি, সোজা কথা। আপনি যদি ঢাকায় আসেন, আপনি লিটুন থেকে ওষুধ নেবেন, ওরা একেবারে পিওর হোমিও ওষুধ ব্যবহার করে, একেবারে জার্মানিটা, ওখানে কোনো দুই নম্বরই নেই। জোহাতেও আছে, বাট জোহা নিজের কিন্তু প্রোডাকশন আছে। তা আপনি যদি জোহায় ওখানে গিয়ে বলেন যে ওষুধ দেন, ওটা উল্লেখ করে দেবেন আমি জার্মানি চাই, কারণ ওদের লোকাল ওষুধ নিজেদের ফার্মাকপিও আছে। কিন্তু লিটুনে কিন্তু নিজেদের ফার্মাকপিও নেই, ওরা যা আছে সব ইম্পোর্ট করে আনে। এই জন্য আপনার ট্রাস্টি হতে হবে, আপনি যে ওষুধ ব্যবহার করবেন ভালো মানের ওষুধ হতে হবে। কারণ দেখা গেল আপনি অনেক কষ্ট করে খাটাখাটনি করে সুন্দর করে একটা প্রেসক্রিপশন করে মেডিসিন বানালেন, আপনার ওষুধটা পড়ে গেল একেবারে লোয়ার লেভেলের, ওষুধে যখন কাজ হবে না তখন আপনি মেন্টালি আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন, তাহলে কি হলো, আমার কি সিলেকশন ভুল হয়ে গেল? তাহলে আবার নতুন করে কেস টেকিং করবেন, যদিও ঠিক ছিল এবার আপনি আর একদিকে হেঁটে গেলেন, রোগী হাতছাড়া। অতএব আপনারা সবসময় আমি বারবার বলবো যে আপনারা ভালো ওষুধ ব্যবহার করার চেষ্টা করেন, দেশি কোম্পানি সব বাদ দেন। এই যে হ্যাপকো বলেন, সরি ওই কি বলে, হ্যাঁ ডিপ্লেট বলেন, নিউ লাইফ বলেন, তারপরে এই যে ইয়ে বলেন, এই যে সমস্ত প্রগতি বলেন, এই ওষুধগুলো আপনারা দয়া করে চেম্বারে রাখবেনই না। রাখতে পারেন শিশিগুলো শুধু ডেকোরেশনের জন্য, বাট আপনি কখনোই ওষুধ ব্যবহার করবেন না। সব সময় আপনি ভালো মানের ওষুধ ব্যবহার করেন, 2 টাকা বেশি লাগুক, আপনি তো রোগীর কাছ থেকে সেইভাবে আপনি সুস্থ হলে সেইভাবে আপনি বিল করবেন, অসুবিধা কি? 2 টাকা খরচ করে আপনি 10 টাকা যদি পান তাহলে অসুবিধা কি? আপনার তো রোগী ভালো হতে হবে। কিন্তু লোকাল ওষুধ ব্যবহার করে যদি রোগী ভালো না হয়, আর ভালো হবে না, আপনার মনের মধ্যেই তো কাজ করতেছে যে এই লোকাল ওষুধ আমি যে ইয়ে দেবো, নিউ লাইফের ওষুধ দেবো, আসলে কাজ হবে কিনা একটা গ্লোবিউল দিয়ে, তাহলে আমি 1 ফোঁটাই দিই। তা বাইচান্স যদি কাজ করে, তখন দেখা গেল স্থূল মাত্রা হয়ে গেল, অ্যাগ্রাভেশন হয়ে গেল। অ্যাগ্রাভেশন যদি বাইচান্স হয়ে যায় তাহলে তো রুগী আর আসবে না। কোন সময় কি ওষুধ দিতে হবে সেটাও আপনাকে জানতে হবে। আমরা সেই পটেন্সি নিয়ে কথা বলবো যে কোন স্টেটে কোন ওষুধ দিতে হবে, ফ্রিকোয়েন্সি কেমন থাকবে, সবই আমরা ধীরে ধীরে সবকিছু বলবো। তো এখান থেকে আমরা মানে যেটা বুঝলাম, লিকুইড ঔষধ মেডিসিন যেটা আমরা বাজারে পাই, এটা ওটা আমরা 1 গ্রাম গ্রাভিউলের ভিতরে দিয়ে 1 দানা করে আমরা ব্যবহার করি। বুঝি নাই, মানে 50 মিলিসিমেলের একটা দানা? না, 50 মিলিসিমেল না, আমরা বাজারে যেগুলো সিএম, মানে আমরা বাজারে যে সমস্ত ঔষধ আমরা 30 পজিটিভ ঔষধ হুম যেগুলো আমরা পাই, 30 হুম 200 যেটাই হোক, আমরা যে লিকুইড ফর্মে যেটা পাই আর কি, হুম এই লিকুইড ফর্মে, হ্যাঁ হ্যাঁ লিকুইড ফর্মে যেটা পাই, এটার 4 ফোঁটা 1 গ্রাম গ্রাভিউলের ভিতরে দিব এরকম। হ্যাঁ 4 ফোঁটা দিবেন, হ্যাঁ 1 গ্রামের মধ্যে দিবেন, তার বেশি যেন না পড়ে। ঠিক আচ্ছা, আছে, 1 তারপর গ্রাম। ওখান থেকে 1 গ্রাম শিশি, মানে এই যে 1 গ্রামের শিশি, এই যে 1 গ্রামের শিশি, হ্যাঁ এর হ্যাঁ, ভিতরে 3 থেকে 4 ফোঁটা, তার বেশি যেন না পড়ে। ঠিক আছে, আচ্ছা, ওর ভিতরে আর 3 থেকে 4 ফোঁটা পড়লে ও বেশি নেবে না, তলে দেখবেন যে তলে পুরো ভেসে যাবে, ও আর ধরে রাখার ক্ষমতা নেই, তলের গুলো গলে যাবে, কি দরকার আছে বেশি দেওয়ার? আচ্ছা, সেই ক্ষেত্রে ওটা কয়টা করে বড়ি ডোজে দেবে? একটা বড়ি, অনলি 1 গ্লোবিউল। একটার বেশি আমরা 2টো পড়লেও আমরা ফেলে দিই, একটা পুরো ফেলে দিই, আবার নতুন করে একটা দিই। আমাদের ভয় লাগে, ওরে বাবা 2টো পড়ে গেছে, তাহলে বোঝেন আমাদের আস্থাটা কতটুকু এসেছে। ডোজ হিসাবে আমরা ধরে নেব। হ্যাঁ হ্যাঁ, এরপরে আরো আছে, জেরক্স পটেন্সি আছে, আমরা ওটা পরে শিখাবো। জেরক্স পটেন্সি কি? টোটালি ওষুধ বানায় পুরো শিশি ফেলে দিতে হবে, তারপর ওর ভিতর পানি দিয়ে আবার জাকি দিয়ে ওষুধ খাওয়াতে হবে। জেরক্স পটেন্সি কখন ব্যবহার করে আমরা ওটা আরেকটু হায়ার লেভেলে গেলে আমরা সেটাও দেখবো, শিখাবো। ঠিক আছে, তো যাই হোক, 10টা বেজে গেছে, আমার আরেকটা ক্লাসে ঢুকতে হবে। স্যার, তো সবাই ভালো। আসিলের ক্ষেত্রে কোন পটেন্সিটা ভালো কাজ করে? আসিলের ক্ষেত্রে আপনি ওর হচ্ছে মেন্টাল লেভেলটা হায়ার লেভেলে থাকে, মেন্টাল প্যাথোলজিটা হায়ার লেভেলে থাকে, ওটা মিনিমাম 200 থেকে দিতে হবে, 200, তারপরে 1M, এইভাবে আস্তে আস্তে উঠতে হবে, লোয়ার পটেন্সি কাজ করবে ঠিক না। আছে। ঠিক আছে, 200 একটা ডোজ দিবেন, বেশি না, একটা ডোজ দিয়ে বাকিটা প্লাসিবো দিবেন, বা 1টা থেকে 2টো দিবেন সর্বোচ্চ। আপনি শিখে যাবেন আস্তে আস্তে, আপনার আমার বলা লাগবে না। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের মতো এখানে ক্লাস শেষ করব, আর আমাদের ক্লাসের রেকর্ডিংটা এই গ্রুপে চলে যাবে। একটা জিনিস খুব সংক্ষেপে আমি বলতেছি আর কি, যে এই যে আমরা মেন্টাল লেভেলে যদি হাই থাকে, তাহলে লোয়ার পটেন্সিতে শুরু করব, কাজ হবে না, না না না, মেন্টাল লেভেল যদি হাই থাকে তাহলে হায়ার পটেন্সিতে যেতে হবে। আর যদি
মানে ফিজিক্যাল প্যাথোলজি যদি হায়ার লেভেলে থাকে তখন লোয়ার পটেন্সি দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আবার দেখা হবে। আর আগামীকালকে কিন্তু ক্লাস হবে না, ওই ক্লাসটা আজকে নিয়ে নিলাম। আমি একটু কালকে ঢাকার বাইরে যাব, রোগী দেখতে হবে, সারাদিন রাত ব্যস্ত থাকবো, এই জন্য ক্লাসটা আমি মন মতো স্থির হয়ে নিতে পারবো না, এই জন্য আজকে ক্লাসটা নিলাম। এরপরে ক্লাস হবে তাহলে আমাদের